আসলে আপু, আমি মাঝে মধ্যেই রাতে হাঁটতে বের হই। সেটাই তো জিজ্ঞেস করলাম, এত রাতে কই হাঁটতে বেরোস? আপু, আমি সবার বাসার কাজ দিয়েই হাঁটাহাঁটি করি, বেশি দূর কোথাও যাই না। নুসরাত ঠিক বুঝতে পারছে রাফি মিথ্যা কথা বলছে, কিন্তু রাফিকে বুঝতে দেওয়া যাবে না যে সে এটা ধরতে পেরেছে। তোকে যেন আর না দেখি রাতের বেলা বাসা থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করতে। তুই এখন যা এখান থেকে। রাফি তার মাথাটা নাড়ায়, যার মানে হলো হ্যাঁ, সে আর রাতে বাইরে যাবে না। রাফি পেছনের দিকে ঘুরে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে শুনতে পায়, রক্তের খেলায় সবাই উন্মাদ। কেউ রক্ত দেখে মজা পায়, আবার কেউ। আর কিছু শুনতে পায় না রাফি। এর আগেই পেছন থেকে হাসির আওয়াজ আসতে থাকে। রাফি পেছনে ফিরে তাকায়, দেখে নুসরাত হাসছে। শার্ট ওয়ার্ডের একটা বাল্বে হলদে আলোর নিস্তব্ধ বদ্ধ রুমটা ছেয়ে গেছে। রুমের ভেতরে একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে, পরনে তার পুলিশের পোশাক। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেউ তাকে ভালো করে আঘাত করেছে, যার কারণে সবুজ রঙের শার্টের 4টা বোতাম খুলে ভেতরে সাদা গেঞ্জিটা ভালো করে বোঝা যাচ্ছে। মুখ দিয়ে সামান্য রক্ত জমাট বেঁধেছে। মনে হয় অনেকক্ষণ আগে কেউ 4 থেকে 5টা ঘুষি দিয়েছে। রক্তগুলো জমাট বেঁধে কালো হয়ে গেছে। লম্বা লম্বা এলোমেলো চুল, লম্বা চুলের সামনে ডান পাশে হালকা করে রং করা। ছেলেটাকে অনেকগুলো ড্রাগসের ইনজেকশন পুশ করা হয়েছে, যার কারণে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। সেই ছেলেটা আর কেউ নয়, স্বয়ং রাজ নিজেই। কিছুক্ষণ পর 3টে ছেলে রুমের ভেতরে প্রবেশ করে। কালো মোটা করে ছেলেটার নাম পলাশ। তার হাতে একটা ছোট্ট বালতিতে করে পানি নিয়ে এসেছে। সেই পানি সোজা রাজের মুখে মারে। হঠাৎ করে মুখের ওপর তরল জাতীয় কিছু পড়ায় রাজ আস্তে আস্তে চোখ মেলে তাকায়। চোখ খোলা মাত্রই শার্ট ওয়ার্ডের বাল্বের হলদে আলোয় রাজের চোখে এসে পড়ে, যার কারণে রাজ আবারও চোখ জোড়া বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর আবারও চোখ খোলার পর সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। রাজ হাতগুলো নাড়ানোর চেষ্টা করলে তা আর পারে না, কারণ তার হাতগুলো মোটা শক্ত রশি দিয়ে বাঁধা। রাজের কেমন যেন মাথাটা ঘুরঘুর করছে। অধিক পরিমাণে ড্রাগস রাজের শরীরে প্রবেশ করানো হয়, যার কারণে তার এমন মনে হচ্ছে। রাজ সামনে তাকিয়ে দেখে একটা মধ্যবয়স্ক ছেলের পায়ের ওপর পা তুলে বসে সিগারেট টানছে। 2জন ছেলে তার পেছনে দাঁড়িয়ে আছে, বাকি একজন রাজের পেছনে দাঁড়িয়ে আছে। রাজ মনে করার চেষ্টা করছে সকালে যখন সে পুলিশ স্টেশনে যাচ্ছিল তখন কেউ তার গাড়িটা থামিয়ে তার কাছে আসে। রাজ কিছু বলার আগেই সেই ব্যক্তি রাজকে অজ্ঞান করে ফেলে। চেয়ারে বসে থাকা রিয়াদ নামের ছেলেটা তার সামনে থাকা টেবিলের উপরে পা দুটো তুলে রাখে আর রাজকে উদ্দেশ্য করে বলে, কিরে, আমি চিনতে পেরেছিস? আমি মেয়র শহীদের বড় ভাইয়ের ছেলে রিয়াদ, সাজিবের আপন চাচাতো ভাই। আমার চাচা সাজিবের খুনি হিসেবে তোকে শনাক্ত করেছে। তুই নাকি অনেক সাহসী, আবার চাচার সাথে বড় বড় কথাও বলেছিস, তাই তোকে নাকি চাচার সন্দেহ লাগছে। এখন তোকে মেরে গেলেও কেউ জানবে না, কাক পক্ষীতেও টের পাবে না। তা তুই পুলিশের মতন থাকবি, আবার রাজনৈতিক নেতাদের সাথে তর্কাতর্কি করিস কেন? এখন তুই বল, সাজিবকে কেন মেরেছিস? কি দোষ করেছিল তোর সাথে যার কারণে সাজিবকে তুই মেরে দিলি? রাজ মুখ দিয়ে কোনো শব্দ করে না, সে জোরে জোরে কয়েকটা শ্বাস ছাড়ে। এবার সে ভীতু গলায় বলতে থাকে, আমি সজীবকে মারিনি। রিয়াদের হাতের ইশারায় পেছন থেকে কালাম নামে ছেলেটা একটা স্টিক এনে তার হাতে দেয়। রিয়াদ কিছু না বলে হঠাৎ করে বাড়ি মারে রাজের হাঁটুর মাঝ বরাবর। রাজ চোখটা বন্ধ করে ব্যথাটা সহ্য করে নেয়। রাজ কোনো প্রতি উত্তর করে না, কারণ সে জানে বুদ্ধিমানেরা তখনই কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। কিন্তু রাজের এখন বলার কিচ্ছু নেই, তাই সে চুপ করে বসে আছে। রিয়াদ এটা দেখে স্টিকটা দিয়ে আবারও বাম পায়ের হাঁটুর মধ্যস্থ জায়গায় বাড়ি মারে। রাজের কাছে মনে হচ্ছে এই একই জায়গায় প্রথমে আঘাত করা হয়েছে। রাজ এইবারও নীরবে ব্যথাটা সহ্য করে নেয়। রিয়াদ যেন রাজের এই নীরবতা সহ্য হয় না, তাই সে বলতে থাকে, কিরে, তোর কি কোনো ব্যথা অনুভব হচ্ছে না? তুই কিভাবে চুপ করে আছিস? রাজ কিছু না বলে ব্যথার মধ্যে মুচকি হাসে, যার মানে হচ্ছে তুমি যতই দুর্বল হও না কেন শত্রুর সামনে তা প্রকাশ করা যাবে না।
তুমি যতই দুর্বলতা প্রকাশ করবে, সামনে থাকা শত্রু তত বেশি অত্যাচার করবে তোমার উপর। রিয়াদ টেবিলের ওপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। দুইটা টান দিয়ে সব ধোঁয়াগুলো রাজের মুখের ওপর ছাড়ে। রাজ কাশতে শুরু করে। এটা দেখে রিয়াদ জ্বলন্ত সিগারেটটা রাজের বাম হাতের ওপর চেপে ধরে। রাজের মুখ থেকে হালকা জোরে শব্দটা করে একটা শব্দ হয়। এটা দেখে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। বুদ্ধিমান সব সময় কথা বা কাজের আগে চিন্তা করে, আর বোকারা চিন্তা করে কাজের পরে। রাজ এই কথাটা চিন্তা করেই মুচকি হাসছে। রিয়াদের কাছে রাজের এই মুচকি হাসিটা যেন আর সহ্য হচ্ছে না, তাই সে রাগে বলে, কি রে, তুই কি দিয়ে তৈরি? এত অত্যাচার করছি তবুও কিভাবে হাসছিস? তুই কি জানিস, রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলেরা করে, বুদ্ধিমানেরা পরিস্থিতির পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। তাহলে তুই কি এখন নীরবতা পালন করে বুদ্ধিমত্তার পরিচয় দিবি? রাজ জানে শত্রুকে যত বেশি রাগাবে তত বেশি সে দুর্বল হয়ে যাবে, তাই বুদ্ধি কাজ করা বন্ধ করে দিবে। তাই সে রিয়াদকে রাগানোর জন্য বলেছে, রিয়াদ, তুই কি জানিস পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে প্রচণ্ড পারমাণবিক শক্তি মুক্ত হয় এবং ভয়াবহ ধ্বংসলীলার সৃষ্টি হয়। রিয়াদ প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রাজকে প্রশ্ন করে ফেলে, এই কথাগুলোর দ্বারা কি বোঝাতে চাইছিস সেটা খুলে বল। রাজ দেখতে পাচ্ছে রিয়াদ উত্তরটা শোনার জন্য কেমন যেন করে তাকিয়ে আছে। বলবো, সব বলবো। আগে আমাকে একটা সিগারেট জ্বালিয়ে দে, মনের সুখে টানবো আর তোর প্রশ্নের জবাব দিব। রিয়াদ ভালো করে বুঝতে পারছে রাজের মাথায় কোনো সমস্যা আছে, কেমন যেন সাইকো টাইপের ছেলে। সে আর কিচ্ছু না ভেবেই পকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে রাজের দিকে এগিয়ে দেয়। রাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়াদের দিকে, হাত দিয়ে ইশারা করে, যার মানে হচ্ছে রাজের হাত বাঁধা। সে হাত বাঁধা অবস্থায় সিগারেট টানতে পারবে না। রিয়াদ পলাশকে বলে, পলাশ, শালার ডান হাতের বাঁধনটা খুলে দে। রিয়াদের কথা মতো পলাশ রাজের ডান হাতের বাঁধন খুলে দেয়। নে, এবার সিগারেট টান আর আমার প্রশ্নের জবাব দিতে থাক। রাজ জ্বলন্ত সিগারেটটা ঠোঁটে চেপে, নিজের ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে রয়েছে। ঠোঁটটা অনেক জায়গায় বাজেভাবে কাটা, যার কারণে সিগারেটটা ঠোঁটে চাপলে রাজের হালকা ব্যথা অনুভব হয়। তবুও যেন সে থেমে নেই, জোরে জোরে 4টা টান দিয়ে সিগারেটটা শেষ করে ফেলে। আমরা যেখানে ছিলাম, ওহে, তুই যতক্ষণ পর্যন্ত আমাকে এখানে বেঁধে রাখবি ততই তোর সমস্যা হবে, কারণ আমি পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী। আমাকে এখনই মেরে ফেল, নয়তো পরে আবার তোর আশা অপূর্ণই থেকে যাবে। শালা মাদার, তোকে চাইলে আমি এখনই মেরে দিতে পারি, কিন্তু তোকে যে মারবে সে এখনো আসেনি। ভাগ্যটা তোর খুবই ভালো, তা না হলে তুই এখনো পর্যন্ত বেঁচে আছিস। রাজের ভাগ্য সম্পর্কে সে নিজেই অবগত নেই। রাজের খারাপ সময় সে নিজেই ঠিক করে, আবার ভালো সময়ও সে নিজে ডিসাইড করে। আমি জানি আমার ভাগ্য এখন কি লেখা আছে, তবে আমি এখন মরব না, এটা তো শিওর। আত্মবিশ্বাস ভালো, কিন্তু এত বেশি আত্মবিশ্বাস ভালো না। রাজ জানে তার মাইন্ড যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কেউ তার কিছু করতে পারবে না। রিয়াদ বসা থেকে উঠে এসে রাজের বাঁধনগুলো খুলতে থাকে। উপস্থিত সবাই প্রায় অবাক। রাজ এতক্ষণ রিয়াদের সাথে কথা বলে বুঝে গেছে তার সাথে কি রকম মাইন্ড গেম খেলতে হবে, তাই সে কথাটা বলছে। আর কথাটা শুনে রিয়াদ হার্ট হয়ে গেছে, যার জন্য সে এমন করছে। নে, খুলে দিলাম তোর সব বাঁধন, দেখি তুই কি করতে পারিস। আজ তোর এমন অবস্থা করব তুই নিজেকে নিজে দেখে ভয় পেয়ে যাবি। রিয়াদ তার শার্টের বোতামগুলো খুলতে খুলতে রাজকে বলছে। রাজ বুঝে গেছে শিকার নিজে এসে ধরা দিচ্ছে, তাই তাকে তেমন ভাবেই প্রস্তুত হলে হবে। তাই নিজের 2টা বোতাম খুলে শার্টটা টেবিলের ওপর রাখে। সাদা গেঞ্জির ভেতরে স্পষ্ট বোঝা যাচ্ছে 6 প্যাকস বডি। রিয়াদও তার সাদা শার্টটা খুলে টেবিলের ওপর রাখে। পেছন থেকে পয়েন্টের 38 রিভলভারটা রাখে টেবিলের ওপর। ঘাটটা হালকা ঘুরিয়ে ব্যায়াম করে নিচ্ছে, পাটা হালকা উঁচু করে রাজের দিকে স্লাইড করে, কিন্তু রাজ স্টেপটি নিয়ে সরে আসে। কিন্তু রিয়াদ তার পরের অ্যাটাকটা মিস করতে চায় না, তাই ডান হাত দিয়ে রাজের তলপেটে হিট করবে। রাজ দুর্বল থাকায় দূরে ছিটকে পড়ে। রিয়াদ যেই রাজকে টেনে তোলে
রাজ মুচকি হেসে নিজের মাথাটা দিয়ে জোরে একটা হিট করে রিয়াদের কপাল বরাবর। রিয়াদ সামান্য দূরে সরে যায়। রাজ যেন এটার অপেক্ষাতেই ছিল। টেবিলের ওপর থাকা গানটা নিয়ে পরপর 3টা গুলি চালায়, একটা যে লাগে পলাশের কপালে, পরেরটা কালামের মুখের চোয়াল বরাবর। রাজের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার বাম পায়ে যে গুলিটা লাগে। আবদ্ধ রুমটা এখন নিস্তব্ধতা বিরাজ করছে। 2টা লাশ পড়ে আছে নিচে ফ্লোরে। পায়ের গুলি লাগায় শাওন নামের ছেলেটা ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। রাজ এই নিস্তব্ধ রুমে জোরে জোরে হাসতে থাকে। টেবিলের ওপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর টানতে থাকে। রাজ পেছনের দিকে ঘুরে একবার দেখে নেয় রিয়াদ যেন এটারই অপেক্ষা করছিল। সে উঠে দৌড়ে রাজকে মারতে আসবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা রাজ না দেখেই চালায়, সেটা যে সোজা রিয়াদের ডান হাঁটুর মধ্যে লাগে। রাজ জোরে হাসতে হাসতে বলে, রাজের নিশানা কখনো মিস হয় না। শোন রিয়াদ, যার কথা চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়া শব্দ ততই কম। আমাকে জানো কে আসবে মারতে? দেখি তোর কোন ভাবে সে আমাকে মারে। রাজের কথাটা শেষ হওয়ার আগে সাথে সাথে রুমের দরজাটা কেউ কড়া নাড়ে। রিয়াদ উচ্চস্বরে হাসতে থাকে, বলে, নে আমাকে এক্ষুনি মেরে দে, নইলে ওরা আসলে তোকে বাঁচিয়ে রাখবে না। আমার দিকে এমন ভাবে চেয়ে না থেকে দরজাটা খুলে দে, যা। রাজ কিছুক্ষণ চুপ করে থেকে জোরে হেসে উঠে বলে, যা, তোর মেহমান, তুই যে তাকে ভেতরে নিয়ে আয়। রিয়াদ কোনো রকমে খুঁড়ে খুঁড়ে দরজার কাছে এসে দরজাটা খুলে দেয়। বাইরের থেকে কোনো এক আগন্তুক ভিতরে প্রবেশ করে। এটা দেখে রাজ সামান্য ভয়াকাতর চেহারা তাকায়। রিয়াদ উচ্চস্বরে হাসে। রাজ কিছু বলে না, শুধু মুচকি হাসে। আগন্তুক হেঁটে যায় রুমের ভেতরের দিকে। 4 পায়ায় প্লাস্টিকের চেয়ারটা টেনে টেবিলের সামনে বসে। টেবিলের ওপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। 2টা লম্বা টান দিয়ে বলতে থাকে, কিরে রিয়াদ, কার রুচি এমন খারাপ হয়ে গেল যে এই কম দামি সিগারেট খায়? রাজ একটু স্পষ্ট করে হেসে বলে, বিষাক্ত জিনিস এটা, দামি আর কম দামের কি আছে? আর সিগারেট তো মানুষের মাইন্ড গেম খেলাতে সাহায্য করে। দামি ব্র্যান্ডের সিগারেট খেলে কিন্তু বেশি ভালো মাইন্ড গেম খেলতে পারবে না। আর সামনে যা আছে তা না খেয়ে যদি আরেকটার আশা করো, তাহলে কিন্তু তোমার কাছে কোনোটাই ভালো লাগবে না। আগন্তুক রাজের কথা শুনে হেসে হেসে জ্বলন্ত সিগারেটে আবারও টান দেয়। রিয়াদ এসে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আর আগন্তুকের উদ্দেশ্য করে বলে, দেখ ভাই, এই কুত্তার বাচ্চার রাত সবগুলোকে মেরে দিয়েছে। চল এখন একে মেরে দিয়ে আমরা কোথাও কেটে পড়ি। এই কুত্তার বাচ্চাকে আমি আর বিশ্বাস করি না, যখন তখন যা কিছু করে দিতে পারে। রিয়াদ, মনে কর তোর সাথে তোরই কোনো এক বন্ধু বা কাছের কেউ বেইমানি করে, তাহলে কেমন লাগবে? তোর কাছে আবারও মৃত্যু হঠাৎ করেই হবে, হয়তো অনেক প্রিয়জন খবরও পাবে না। লাশগুলো দেখে অনেকে ভয় পেয়ে দূরে সরে যাবে। রাস্তার পাতি কুকুরগুলো ঘেউ ঘেউ করে মানুষের কাছ থেকে লাশটা টেনে নিয়ে খুবড়ে খুবড়ে খাবে। কেমন হবে তখন? কি রে, তুই তো আগে এমন রহস্যময় কথা বলতি না, এখন এত কথা বলছিস কেন? কাজটা শেষ করে তাড়াতাড়ি চাচার কাছে যেতে হবে। রিয়াদ, তুই জানিস কি, ভিতরে একটু বেশি কথা বলে, যার কারণে তারাই বেশি ঠকে। তুইও কিন্তু বেশি কথা বলিস। মনে হয় না তোর সাথে মাইন্ড গেম খেলতে আমার জমবে। রিয়াদ এক পায়ের ওপর ভর দিয়ে কোনো রকমে রাজের সামনে এসে গেঞ্জিটা ধরে টানতে থাকে আর বলে, তুই একটু বেশি কথা বলছিস না? নিজেকে অনেক বড় মনে করিস তুই। রাজ তার হাতের দিকে রিয়াদের হাত দুটো ছাড়িয়ে নিয়ে একটা ঘুষি মারে রিয়াদের মুখ বরাবর। রিয়াদ দূরে ছিটকে গিয়ে পড়ে। তোকে তখনই বলেছিলাম আমাকে মেরে দে, কিন্তু তুই তা শুনলি না। এখন তোর বিপদ তুই নিজেই ডেকে আনছিস। আগন্তুকটা সিগারেট টানছে আর শব্দ করে হাসছে, যেটা দেখে রেগে যায় রিয়াদ। সে আগন্তুককে আবারও বলে, তুই বসে বসে সিগারেট টানছিস কেন? দেখতে পাচ্ছিস না রাজা আমাকে হিট করছে? আগন্তুক নিজের জায়গায় স্থির হয়ে বসে আছে। রাজ বারবার রিয়াদকে হিট করে যাচ্ছে। তাকে এখন কোনো হিংস্রের চেয়েও কম লাগছে না। মনে হচ্ছে সে পারলে এখন এই পুরো গেমটা শেষ দিতে পারে, কিন্তু সে একজন পাক্কা মাইন্ড গেমার, তাই সে আরো মাইন্ড গেম খেলতে চায়। রিয়াদ, আমি তখন চুপ করেছিলাম, এর মানে এই নয় যে আমি তোদের কাছে হার মেনে নিয়েছি। আমার নীরবতা আমাকে অনেক কিছু দেয়, যার কারণে আমি কোনো গেম সহজে হারি না।
আমি যেটাতে হাত দেই ওইটাতেই আমি সফল হই। তোকে আজ আমি নিজ হাতে মারবো। এখন তোরও কোনো বাপ বাঁচাতে আসবে না তোকে। কথাটা বলে রিয়াদ বসা থেকে উঠে দাঁড়ায়। টেবিলের উপর থাকা গানটা নিয়ে রিলোড দিয়ে নেয় সে। রাজের থেকে সামান্য লম্বা হওয়ায় রাজের কপাল বরাবর পিস্তলটা তাক করে। পরিস্থিতি খুব ভয়ঙ্কর মনে হয় রিয়াদের। ট্রিগার চাপ দিলে গরম বুলেট রাজের কপালটা ভেদ করে বুলেটটা শূন্য বেরিয়ে যাবে। রাজ শুধু মুচকি হাসে। তার সামনে যে মৃত্যু দ্রুত দাঁড়িয়ে আছে সে যেন এটা দেখেও না দেখার ভান করে যাচ্ছে। রিয়াদও মুচকি হেসে উচ্চস্বরে বলতে থাকে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস তবু হাসছিস কি করে? ভয় পেয়ে এবার সত্যি সত্যি কি পাগল হয়ে গেছিস? মৃত্যুর সামনে দাঁড়িয়ে ভয় তো পাবে সে যার মৃত্যুর ভয় আছে, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি জানি যে কোনো দিন মরতে হবে। তাহলে মৃত্যুকে সামনে থেকে দেখে ভয় পাবো কেন? আর আমি জানি আমার এখনো মৃত্যুর সময় হয়নি, মরবি তো তুই এখন। আগেই বলেছি তোকে, আত্মবিশ্বাস ভালো, বেশি আত্মবিশ্বাস ভালো না। মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে আর তুই বলছিস কিনা তুই মরবি না। একটা চাপে একটা বুলেটে তোর নাম এই পৃথিবীর বুক থেকে মুছে যাবে। কথাটা বলে ট্রিগারে চাপ দিবে রিয়া, তখনই গুলি করার শব্দ হয়। ঘরটার এখন পিনপতন নীরবতা, কিন্তু নীরবতার মাঝে দুজন ছেলে উচ্চস্বরে হাসার শব্দ আর একজনের আতঙ্কের চিৎকার। রিয়াদ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। পেছন থেকে আগন্তুক J18 দিয়ে পরপর 4টে গুলি করে। 4টা বুলেট যেয়ে রিয়াদের পিঠের বরাবর লাগে। আগন্তুকের বাম হাতের অর্ধেক জ্বলন্ত সিগারেট আর ডান হাতে পিস্তল। বেশ আরাম করে বসে গুলিটা চালায় আগন্তুক। রাজ উচ্চস্বরে হাসতে থাকে, সাথে আগন্তুকও সায় দিচ্ছে। এইবার আগন্তুক তার মুখ থেকে মাস্কটা সরিয়ে নেয়। শার্ট ওয়ার্ডের বাল্বের হলদে আলোয় আগন্তুকের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে রিয়াদ। রিয়াদের শরীরটা কেমন যেন দুর্বল হয়ে আসছে, চাইলেও যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। সে মাটিতে ধসে পড়েছে। মৃত্যু যেন তাকে এখন গ্রহণ করবে। শেষে সে একটাই কথা বলে, কেন আমার সাথে বেইমানি করলি তুই? এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়, যেমন তুই আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ধোঁকাটা খেয়ে নিলি। রিয়াদের যেন শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, তবু আস্তে করে আগন্তুককে উদ্দেশ্য করে বলে, তোর এই বেইমানির ফল তুই পাবি, চিন্তা করিস না। রিয়াদ কিছু বলতে চাইছিল কিন্তু তা আর বলতে পারল না। এর আগেই তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। রাজ আগন্তুকের হাতে থাকা J18টা নিয়ে নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শাওনের নামে ছেলেটির কপাল বরাবর 2টা গুলি করে আগন্তুকের দিকে চেয়ে মুচকি হাসি দেয়। টেবিলের ওপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে থাকে। রাজের মুচকি হাসির প্রতি উত্তরে সেও একটা মুচকি হাসি উপহার দিয়ে বলতে থাকে, এই শহরটা আসলেই বেইমানির শহর। এখানে কাউকে বিশ্বাস করা মানে নিজের কবর নিজে তৈরি করা। মনে হয় সময় চলে এসেছে গেমটাকে শেষ করার। রাজ কিছু বলে না, সোজা হাঁটা দেয় দরজার দিকে। পেছনে একবার চেয়ে বলে, বেইমানি? আমার সাথে বেইমানি করার আগে ওকে 10 বার চিন্তা করতে হবে। আর গেমটা একটু আলাদা টাইপের হবে। প্ল্যান বাদে কিছু করে না এই রাজ। সিগারেটের আর একটা টান দিয়ে বেরিয়ে আসে রুম থেকে। রাজ বের হওয়ার সাথে সাথে আগন্তুকটা ঠোঁটের কোণে একটা হাসি ঝুলিয়ে রিয়াদের লাশের পাশে একটা ট্যাটু এঁকে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যে। রাত প্রায় 2টার ওপর বাজে, কিন্তু রাফি সন্ধ্যায় যে বাসা থেকে বের হয়েছে এখনো বাসায় আসেনি। নুসরাত এখন দাঁড়িয়ে আছে রাফির চিলেকোঠার রুমের সামনে। ওই দিন রাতের ঘটনার পর থেকে রাফির প্রতি জানার আগ্রহ যেন বেড়েই চলেছে নুসরাতের। তাই আজ রাফির রুমটা ভালো করে চেক করে দেখবে কোনো ক্লু যদি পাওয়া যায় তার সম্পর্কে। বাসার অন্য চাবি দিয়ে চিলেকোঠার রুমে ঢোকে নুসরাত। রুমের অবস্থা বেশি একটা ভালো না। চারিদিকে সিগারেটের প্যাকেট আর ছোট ছোট সিগারেটের টুকরোগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদা কালারের হালকা ময়লা একটা বিছানার চাদর, 2টা বালিশ, বিছানার পাশে একটা ব্যাগ রাখা আছে। নুসরাত ভাবছে ব্যাগটা চেক করবে কিনা। অবশেষে সব চিন্তা বাদ দিয়ে ব্যাগটা হাতে নেয় নুসরাত। সে ব্যাগটা খুলে এমন কিছু দেখবে আশা করেনি। মাফিয়া অফ দ্য কিলার, ইংরেজি নোবেল আর কিছু ছবি। সেখানে কিছু গ্যাংস্টার ছেলের বন্দুক হাতে দাঁড়িয়ে আছে।
আবারও কয়েকটি ছবির ওপর লাল কালি দিয়ে কিছু একটা চিত্রিত করা। নুসরাত বুঝতে পারছে না রাফির ব্যাগে এগুলো কেন। হঠাৎই নুসরাতের চোখ আটকে যায় একটা পিস্তল দেখে, যার পয়েন্ট নাম্বার 736। নুসরাতের জানা মতে এমন পিস্তল পুলিশের বড় কোনো অফিসারের কাছে থাকে। তাহলে কি রাফি কোনোভাবে আন্ডারগ্রাউন্ডের পুলিশ অফিসার? এত কিছু না ভেবে সে ব্যাগটা ভালো করে খুঁজতে থাকে। নিরাশ হয়ে নুসরাত, কারণ ব্যাগে আর কিচ্ছু নেই, তাই সে ব্যাগটা গুছিয়ে বাইরে চলে আসে। ঘরটাতে সিগারেটের পুরো গন্ধে কেমন যেন বমি বমি পাচ্ছিল নুসরাতের, তাই সে বাইরে চলে আসে। আপনি এত রাতে আমার রুমের সামনে কি করছেন? নুসরাত যখন রাফির রুমে তালা লাগিয়ে পিছনের দিকে ঘুরবে তখনই সে পাশ থেকে শুনতে পায় পুরুষালী কণ্ঠ। কেঁপে ওঠে নুসরাত। সে পিছনে ফিরে তাকিয়ে দেখে যে রক্তমাখা দেহে অস্থিরতার সাথে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রাফি। রাফির সাদা শার্টে রক্তের দাগ স্পষ্ট। হাত দুটোর দিকে তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে যে লাল রক্তে একাকার তার দুই হাত। নুসরাতের মুখ থেকে কোনো রিপ্লাই না পেয়ে রাফি পাশ কাটিয়ে চলে যায়। এমন সময় ধীর কণ্ঠে নুসরাত বলে ওঠে, রাফি, তোর শার্টে এবং হাতে রক্ত লেগে আছে কেন? কি করেছিস তুই? রাফি লম্বা ঘন দাড়ি হতে তাজা রক্ত টপ টপ করে পড়ছে, যেটা দেখে নুসরাত ভয় পেয়ে 2 কদম পিছিয়ে যায়। রাফিকে এখন তার কাছে ভয়ঙ্কর এক যুবক মনে হচ্ছে। রাফি মুচকি হেসে বলে ওঠে, ম্যাডাম, ভয় পাবেন না, আমি কাউকে খুন করিনি। রাস্তায় কিছু ঘেউ ঘেউ করছিল তো, তাই তাদের একটু সতর্ক করে দিয়েছি, যেন পরবর্তীতে আমার রাস্তায় বাধা না দেয়। রাফির কণ্ঠ হতে এমন কথা শুনে নুসরাত বলে ওঠে, সাবধান করলে রক্ত কোথা হতে আসে? আসার পথে একজন লোককে কিছু সন্ত্রাসীরা গুলি করে চলে গিয়েছিল। ওনাকে বাঁচাতে গিয়েই রক্ত লেগেছে শার্টে এবং হাতে মুখে। তোকে তো নিষেধ করেছিলাম এত রাত্রে বাসায় আসবি না, তবুও কোন সাহসে তুই এটা করলি বল এইবার? রাফি বুঝতে পারছে না কি বলবে এখন। সে যেই কারণে দেরি করে ফিরেছে সেটা তাকে বললে সে হয়তো জ্ঞান হারাতে পারে, তাই রাফি নুসরাতকে সেটা বলল না। আর নুসরাতের সামনে দাঁড়িয়ে কেমন যেন এক জবাব বন্ধ হয়ে যায়। সে মাথাটা নিচু করে আমতা আমতা করে জবাব দেয়, আপু, দেশের বাড়ি থেকে একটা বড় ভাই ঢাকায় এসেছে, তাই ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই রাত হয়ে গিয়েছে। কাল থেকে আর এমন হবে না। নুসরাতের কাছে রাফির উত্তরটা একটু বিশ্বাস হয় না, কারণ রাফির চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। নুসরাত রাফির কথার প্রতি উত্তরে একটা মুচকি হাসি দিয়ে বলে, আগামীকাল যেন সংবাদের হেডলাইনে কোনো অচেনা আগন্তুকের নাম ভেসে না ওঠে। রাফির কাছে নুসরাতের মুচকি হাসিটা কেমন যেন রহস্যময় লাগছে। রাফি এটাই বুঝতে পারছে না কেন নুসরাত তাকে এত প্রশ্ন করছে। আগে তো এমন করে কখনো গুরুত্ব দিয়ে কথা বলতো না, কিন্তু এখন তা বুঝতে পারছে না রাফি। আপু, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি সর এখান থেকে, রক্তের গন্ধে আমার বমি চলে আসছে। আর আরেকটা কথা শুনে যা, মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করে আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুই আবার নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে আফসোস করিস না। মুচকি হেসে চলে যায় নুসরাত। আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুসরাতের রহস্যময় কথাগুলো ভাবতে থাকে রাফি। তবে কি রাফির পরিচয়ের কোনোভাবে জেনে গেছে নুসরাত? সেটা তো রুমে গেলেই বোঝা যাবে। আজ 5 দিন পর জান্নাতকে আবারও ভার্সিটিতে দেখা গেছে, কিন্তু আজ সে আর আগের মতো আসেনি। মডার্ন বোরখা, নতুন হিজাব পরিধান করে আগের থেকে পরিবর্তন মনে হচ্ছে। জান্নাত ভার্সিটিতে এসেই আম গাছের দিকে তাকায়, যেখানে রাফি প্রতিদিন বসে থাকে। জান্নাত চেয়ে দেখে রাফির সাথে কিছু বখাটে ছেলেরা ঝামেলা করছে। জান্নাত সেদিকে এগিয়ে গেলে শোনা গেল রাফি কান্না জড়িত কণ্ঠে বলছে, ভাই, আমাকে ছেড়ে দিন, আমার কাছে তেমন কিছুই নেই যা দিয়ে আপনাদের হয়ে যাবে, প্লিজ আমাকে মারবেন না। বখাটে ছেলেগুলো ধারালো ছুরি দিয়ে রাফিকে ভয় দেখাচ্ছে। রাফি চায় না ভার্সিটিতে কোনো রকম ঝামেলা হোক, তাই সে ছেলেগুলোকে বলছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ছেলেগুলো রাফির কথা না শুনে তার সাথে জোরাজোরি করতে থাকে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জান্নাত। রাফি জান্নাতকে একটু ভরসা করলো। জান্নাত ভালো করে ছেলেগুলোকে বলে, ভাইয়ারা, আপনারা সবাই ওর সাথে এমন করছেন কেন? প্লিজ তার সাথে এমন করবেন না। জান্নাতের এমন কথাটা শুনে সবাই মিলে হাসতে থাকে আর জান্নাতের সাথেও বাজে ব্যবহার করা শুরু করে।
ওর সম্বন্ধে নানা ধরনের বাজে কথাও বলতে শুরু করে। জান্নাত এইগুলো সহ্য করতে না পেরে একটা ছেলেকে কোষে চড় মারে, ব্যাগের থেকে একটা পিস্তল বের করে। সবাই পিস্তল দেখে ভয় পেয়ে চলে যায়। রাফি অবাক হয়ে যায় জান্নাতের মতো সাধারণ একটা মেয়ের কাছে পিস্তল দেখে। তাই সে জান্নাতকে প্রশ্ন করে, আপনার কাছে এই পিস্তল আসলো কোথা থেকে? জান্নাত পিস্তলের দিকে তাকিয়ে ছোট্ট করে একটা মুচকি হাসি দিয়ে পিস্তলটা ব্যাগে ভরে রাফিকে উদ্দেশ্য করে বলে, রাফি চলো গাছতলায় বসে শান্তিতে কথা বলি। রাফি আর জান্নাত গাছের নিচে যেয়ে বসে। রাফি সন্দেহের দৃষ্টিতে তাকাতেই জান্নাত প্রথম বলা শুরু করে, রাফি তুমি আমাকে কি একটা সাধারণ মেয়ে মনে করেছিলে? এটা আবার কেমন প্রশ্ন? আমি তো আপনাকে সবসময় একজন সাধারণ মেয়ের মতো দেখে এসেছি, এখানে আবার অসাধারণতার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। আসলে রাফি আমি একজন সিআইডি এর সদস্য। আমার স্বপ্ন ছিল বড় হয়ে দেশের জন্য কিছু করব। তাই পড়াশোনা করার পাশাপাশি সিআইডিতে জয়েন হই, আর সিলেট থেকে এখানে আসি একটা বড় আসামিকে ধরার জন্য। তাই পরিচয় গোপন রেখে ইউনিভার্সিটিতে ভর্তি হই। রাফি জান্নাতের কথা শুনে একটু ভয় পেয়ে যায় আর জান্নাতের কাছ থেকে দূরে সরে বসে। জান্নাত সেটা লক্ষ্য করে কিন্তু কিছু বলে না। রাফি জান্নাতকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি এমন একটা গোপন কথা আমাকে কেন বললেন? রাফি তুমি কি জানো তুমি কত বোকা আর ইনোসেন্ট? আর আমি তোমাকে কথাটা বলছি কারণ তোমার উপর আমার একটা বিশ্বাস আছে। তুমি এই কথাটা কাউকেই বলবে না। জান্নাতের কথা শুনে রাফি একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে বলে, জানেন জান্নাত, এই ছোট্ট পৃথিবীতে কাউকে বিশ্বাস করা ঠিক না। আপনি যাকে মন দিয়ে এক আস্থায় বিশ্বাস করবেন, দেখা গেছে সে আপনার সাথে বেইমানি করে চলে গেল। আমি সেটা জানি, তবে তুমি যে আমার সাথে বেইমানি করবে না সেটা আমি জানি। রাফি কিছু বলে না, মাথাটা নিচু করে বসে থাকে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, সাথে নিঃশ্বাস ত্যাগ করার শব্দ। জান্নাত নীরবতা ভেঙে বলে ফেলে, রাফি আমরা কি ফ্রেন্ড হতে পারি? রাফি বসা থেকে উঠে দাঁড়ায় আর উত্তেজিত কণ্ঠে বলে, দেখুন জান্নাত, আমি আপনার মতো সবাইকে বিশ্বাস করতে পারি না। আমার লাইফ আর আপনার লাইফটা অনেক ব্যতিক্রম। মানে বুঝিনি, আমার লাইফ আর তোমার লাইফের পার্থক্য কি? যেমন ধরেন চোর পুলিশের মতো। কথাটা বলে রাফি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। জান্নাত অবাক হয়ে যায়, দুবার একটা ছেলে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। রাগে তার অবস্থা খারাপ, আর রাফি তাকে যেন এই রহস্যময় কথা বলে চলে গেল। ভাবতে থাকে জান্নাত, আপু আপনি এত রাতে আমার রুমে কি করছেন? কথাটা বলে রাফির উত্তরের অপেক্ষায় চেয়ে থাকে নুসরাতের দিকে। নুসরাত আজ অনেক কিছু জানার জন্য রাফির কাছে আসে, কিন্তু এসে দেখে রাফির রুমে নেই। তাই সে নিজের রুমে ঢুকে রাফির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রাফি রুমে প্রবেশ করলে নুসরাতকে দেখে সে কথাটা বলে। রাফির কথা শুনে নুসরাত অবাক হলো না। নুসরাত মুচকি হেসে বলে, আমাকে আপু বলা লাগবে না। আপনি আমার সিনিয়র, সেই সাথে আবার বড়লোক, বাবার একমাত্র মেয়ে। আপনাকে আপু না বলে আর কি বলবো? নাম ধরে ডাকবি, সমস্যা নেই। আর যখন বললি যে এত রাত, কিন্তু রাত কোথায় হলো? তোর জন্য তো এর সকাল। আমার জন্য এখন সকাল হতে যাবে কেন? আপনার জন্য রাত যা, আমার জন্য তো একই। সবচেয়ে বড় কথা হলো আপনি বন্ধ রুমে ঢুকলেন কি করে? নুসরাত রাফির মুখের সামনে চাবির ছড়াটা ঝাঁকাতে ঝাঁকাতে বলে, রাফি, আমার মনে হয় না আমি তোর থেকে বেশি ধনী হব। আর এই চাবিটা দেখেছিস, এটা দিয়ে রুমে ঢুকেছি। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। জি আপু, বলেন কি গুরুত্বপূর্ণ কথা? নুসরাত বিছানার উপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর একটা সিগারেট রাফির দিকে ঢিল মারে। রাফি সিগারেটটা ঠোঁটে চেপে আর পাশে থাকা চেয়ারটা টেনে বসে পড়ে। নুসরাত হেসে বলে, তারপর রাফিন ভাই, কি অবস্থা আপনার? রাফি চমকে ওঠে কথাটা শুনে। সে আমতা আমতা করে বলে, আপু, রাফিনকে? নুসরাত ধোঁয়াগুলো ওপরের দিকে ছাড়তে ছাড়তে বলে, আমি জানি তুই রাফি না, রাফিন ভাই, যে কিনা রাফিয়ান শহরের মাইন্ড গেমার। কথাটা বলে নুসরাত বিছানার পাশ থেকে ব্যাগটা বের করে রাফির সামনে রাখে। রাফি কি বলবে বুঝতে পারছে না। সে তার মাথাটা ঠান্ডা করে নুসরাতকে বলে, আপু, আমি রাফিন হতে যাব কেন? আমি তো রাফি। আর আপনি আমার ব্যাগ ধরেছেন কেন? রাফিন, আমি সব জেনে গেছি।
আর তোর ব্যাগ তো আমি আগেই চেক করেছি। হঠাৎ ভার্সিটির দ্বিতীয় বর্ষে খেদ গরিব একটি ছেলে ভর্তি হয়, যার রেজাল্ট খুবই খারাপ। আবার ভার্সিটির ভিপি রাকিব ভাই তোকে দেখে ভয় দৃষ্টিতে তাকিয়ে থাকা। ওই দিন সজীব যখন তোকে র‍্যাগ দেয় তখন কেউ কিছু বলল না, কিন্তু পুলিশ অফিসার তোকে বাঁচিয়ে নিল। তুই সেটা দেখে মুচকি এসেছিস। পরের দিন সকালে সজীবের লাশ উদ্ধার করে পুলিশ, কিন্তু 3 দিন ধরে তোকে আর দেখা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই দিন রাতে জঙ্গলে ছেলেগুলিকে মারার সময় আমি গাছের আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখেছিলাম। তো মিস্টার রাফিন, তুই এখন যতই না করিস বা নাটক করিস লাভ হবে না, কারণ তুই ধরা পড়ে গেছিস। কথাগুলো বলেই জোরে সিগারেটের একটা টান দেয় নুসরাত। রাফি সময় নষ্ট করতে চায় না, তাই পিছন থেকে গানটা বের করে নুসরাতের মাথার দিকে তাক করে সিগারেটের টান দেয়। টিগারে চাপ দেবে, কিন্তু সেটা আর পারে না। এর আগেই নুসরাতের চোখের পলকে রাফির হাত থেকে গানটা নিয়ে রাফির কপাল বরাবর তাক করে। রাফির মুখটা কেবল হাঁ হয়ে যায়। এমনভাবে তার হাত থেকে গানটা নিয়ে নিবে ভাবতেও পারেনি রাফি। নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে মেসেজটা পড়তে থাকে। মেসেজটা পড়া শেষ হলে নুসরাত জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, আমি মাইন্ড গেম খেলতে ভালোবাসি না, তবে যারা মাইন্ড গেম খেলে তাদের খুঁজে বের করা আমার কাজ। তোকে একটা সুযোগ দিলাম, দ্বিতীয়বার সুযোগটা নাও পেতে পারিস। রাফিনকে সুযোগ দেওয়ার মতো কেউ এখনো জন্ম নেয়নি। এখন তোর সাথে একটা ছোট্ট মাইন্ড গেম খেললাম, জানিস সেটা কেমন? কথাটা বলে চুপ করে থাকে রাফি, কিন্তু নুসরাত থেমে নেই। পিস্তলের ট্রিগারে একটা চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। আবারও 3টা গুলি করে, কিন্তু সবগুলো গুলি মিসফায়ার হয়। নুসরাত বুঝতে পারছে না কেননা পিস্তল থেকে বুলেট বের হলো না। রাফি মুচকি হেসে বলে, অবাক হচ্ছিস? তাই তো, কেন বুলেট বের হয়নি তার কারণ এই পিস্তলে কোনো বুলেট ছিল না। এটাই আমার মাইন্ড গেম, এগুলো না শিখাইয়া ওস্তাদি করিও না। নুসরাত রাফির মাস্টার মাইন্ড গেম দেখে অবাক হয়ে যায়, তাই সে রাফিকে বলে, রাজকে বাঁচাতে চলে যা। কথাটা বলে দাঁড়ায় না, চলে যায় নুসরাত। রাফি পেছনে দাঁড়িয়ে ভাবতে থাকে কি বলে গেল নুসরাত। রাফি পকেট থেকে মোবাইল ফোনটা বের করে কাকে যেন কল দেয়, কিন্তু ওই পাশের মোবাইলটা বন্ধ দেখাচ্ছে। রাফি অস্থির হয়ে যায়। সে উত্তেজিত হয়ে সাকিবকে ফোন দেয়। 3বার রিং হওয়ার পর সাকিব ফোনটা ধরে কান্না করে বলে, ভাইয়া তুমি এখানে এসো না, মেরে ফেলবে তোমাকে, ছোটদাকে নিয়ে চলে গেছে ওরা। রাফির বুকের ভিতর ধুপ 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 করছে। হালকা ভয়ের আভাস পাচ্ছে সে। হয়তো আজ শেষ হতে যাচ্ছে মাস্টার মাইন্ড গেমের গুটির তালিকা। রাফি আনাফ সাহেবের বাসা থেকে বেরিয়ে পড়ে সাকিবদের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো আজও রাফির জন্য একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। রাফি দেরি করতে চায় না, গাড়ির ভিতরে বসে পড়ে। গন্তব্য এখন সাকিবদের কাছে। রাতের হালকা চাঁদের আলোয় বোঝা যাচ্ছে সামনে কিছু লোক রাস্তায় শুয়ে আছে। রাফি গাড়ি থেকে নেমে গানটা হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। যে এমন একটা দৃশ্য দেখার জন্য সে প্রস্তুত ছিল না। আজমিরকে কেউ গুলি করে মেরে দিয়েছে। ওসমানের শরীর থেকে মাথাটা আলাদা করা। রফিকের বুকের মধ্যে কেউ ছুরি দিয়ে অনেকগুলো আঘাত করেছে। সাকিবকে হাতে পায়ে গুলি করা হয়েছে। রাফি সাকিবকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে থাকে। সাকিব রক্ত মাখা মুখ দিয়ে হালকা করে ছোট্ট একটা হাসি দিয়ে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তা আর পারেনি। এর আগেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাফি জোরে চিৎকার করে বলে, সাকিব, কিচ্ছু হবে না তোর, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কথাটা বলেই সাকিবকে পাজা খোলা কর উঠাতে যাবে, তখনই কোথা থেকে যেন একটা স্নাইপারের বুলেট এসে সাকিবের শরীরে লাগে। রাফি জোরে চিৎকার দিয়ে কান্না করে দেয়, কারণ রাফি সবাইকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত, কিন্তু আজ এমন একটা দিন দেখতে হবে ভাবতেই পারছে না রাফি। অঝরে কান্না করতে থাকে। রাফির চোখ যায় দূরে পড়ে থাকা কাগজের টুকরোর দিকে। বসা থেকে উঠে কাগজটা হাতে নেয়। পাশে আবারও একটা ভয়ঙ্কর ট্যাটু আঁকা, যার ব্যাখ্যা রাফি ভালো করেই জানা। মাইন্ড গেম খেলতে ভালোবাসি, আমি আবার খেলাতেও ভালোবাসি। হবে আজ গেম, বেঁচে থাকবে আসল মাফিয়া, যার অস্তিত্ব ছড়িয়ে পড়বে সবখানে। কাগজের রহস্যের কথা পড়ে রাফি ভাবতে থাকে কে লিখলো কথাগুলো।
কাগজের পেছনের দিকে একটা ঠিকানা দেওয়া আছে। রাফি রওনা দেয় ঠিকানার উদ্দেশ্যে। রায়, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। খাবার শেষ করে আরাম করে বসে কথা বলবো। ডাইনিং টেবিলের ওপর খাবার রাখা। আজ যেন এই দোতলা বাসায় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ তার চেয়ারটা টেনে বসার সময় মেহরাব রাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাজ বসে মুচকি হাসি দিয়ে বলে, সমস্যা নেই স্যার, খাওয়া দাওয়া করে কথা বলবো। আর স্যার, আজ এত আয়োজন করা হয়েছে কেন? কোনো বিশেষ অনুষ্ঠান নাকি? মেহরাব রাজের কথা শুনে মুচকি হেসে বলে, কি আর বিশেষ অনুষ্ঠান, হয়তো আজকেও বাসা ছেড়ে চলে যাবে, তাকেও ভালো মন্দ খাইয়ে বিদায় দিব। রাজ বুঝতে পারছে না কার জন্য এত আয়োজন করা হয়েছে আর কেই বা আজ বাসা থেকে চলে যাবে, তাই সে প্রশ্ন করে ফেলে, স্যার, বাসা থেকে কে চলে যাবে? আর কই সে ব্যক্তি যার জন্য এত আয়োজন? মেহরাব রাজের কৌতূহল আর অস্থিরতা দেখে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, আগে খাবারটা শেষ করো, পরে না হয় দেখবে কে বাসা থেকে চলে যাবে আর কার জন্যই বা এত আয়োজন। রাজ আর কিছু না বলে তার খাবারটা শেষ করে। খাবারটা শেষ করে একবার রিমির দিকে চেয়ে মুচকি হাসি দিয়ে সোফার দিকে চলে আসে। রিমি হচ্ছে মেহরাব সাহেবের একমাত্র মেয়ে, যাকে রাজ ভালোবাসে। রাজ বসে বসে চিন্তা করছে কি এমন জরুরি কথা যার জন্য মেহরাব তাকে এত গুরুত্ব দিয়ে কথাটা বলল। ব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে। সচেতনদের সাফল্যের সঙ্গে একান্তই হলে সাফল্য তোমার দিকে আকৃষ্ট হবে। রাজ খাবার শেষ করে সোফায় বসে বসে চিন্তা করছে কে আজকে বাসা থেকে চলে যাবে আর মেহরাব কেন আজ এত রহস্যময় কথা বলছে বুঝতে পারছে না রাজ। ঠিক তখনই মেহরাব সোফায় বসতে বসতে কথাটা বলে রাজকে। রাজ কথাটা বুঝতে পারছে না, তাই মেহরাবকে প্রশ্ন করে ফেলে, স্যার, আপনার কথার মানে বুঝতে পারছি না। আমি তো গ্যাংস্টার রাফিন ভাইকে দেখে ফেলছি। রাজ অবাক হয়ে একটু আগ্রহ নিয়ে বলে, স্যার, ওই বড় মাফিয়াকে তো কেউ কখনো দেখেনি, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে সেই বড় মাফিয়া রাফিন ভাই? মেহরাব জানে রাজ একটু বেশি মাইন্ড গেম খেলতে পছন্দ করে। রাজ সবসময় তার মাইন্ড দিয়েই যে কোনো ব্যক্তির সাথে ভাব তৈরি করতে পারে, কিন্তু মেহরাব তাদের কাতারে পড়তে চায় না। সে নিজেও একজন মাইন্ড গেমার। এবার রাজকে বলে, তুমি জানো কি না জানি না, আরো 5 বছর আগে রাফিনের সম্পর্কে একটা আর্টিকেল বের হয়েছে। আমি 5 বছর ধরে সেই আর্টিকেলটা নিয়ে গবেষণা করছি। বলতে গেলে পুরোটা বইটা আমার মুখস্থ। সেই বইয়ে রাফিন কিভাবে মাইন্ড গেম খেলে প্রায় সবই লেখা আছে। মেহরাবের কথা শুনে রাজ একটু অবাক হয়, কারণ মাফিয়াদের নিয়ে মেহরাব 5 বছর ধরে পড়ে আছে। রাজের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো রাজ তার মাইন্ডটা ঠান্ডা রাখার জন্য হাতে সব সময় 2টা মার্বেল রাখে। মেহরাবের কথা শুনে রাজ তার মার্বেল দুটো নাড়াতে থাকে। মেহরাব খেয়াল করে দেখে রাজ তার হাত দিয়ে 2টা মার্বেল নাড়াচাড়া করছে। এটা দেখে মেহরাব মুচকি হাসে। মেহরাব আজ সাদা কালারের পাতলা একটা পাঞ্জাবি পরেছে। সেই পাঞ্জাবির পকেট থেকে প্রথমে একটা ছোট্ট সাদা কালারের প্যাকেট বের করে। 2টা মার্বেল স্পষ্ট বোঝা যাচ্ছে পকেটের মধ্যে। মেহরাব আবারও একটা ছোট্ট সাদা কালারের প্যাকেট বের করে, যার ভেতরে 3টি পিস্তলের বুলেটের স্পর্শ বোঝা যাচ্ছে। মেহরাব রাজকে উদ্দেশ্য করে বলে, রাজ দেখো তো চিনতে পারছো কিনা? রাজ সাদা প্যাকেটে মোড়ানো 2টা জিনিস দেখে একটু অবাক হয়, কিন্তু মেহরাবকে তা বুঝতে দেয় না। রাজ হালকা মুচকি হেসে জবাব দেয়, স্যার, আমি জিনিসগুলো তো চিনতে পারছি, কিন্তু এগুলো কার সেটা তো আপনি ভালো বলতে পারবেন। মেহরাব একটু অবাক হয়, কারণ রাজ যে এত শান্তভাবে উত্তর দিবে তা আশা করেনি মেহরাব। রাজ জানো কি, রাফিন যখন কোনো মিশন বের হয় তখন সে তার মাইন্ডটা ঠান্ডা রাখার জন্য 2টা মার্বেল ব্যবহার করে। আমি তো জানতাম রাফিন তার মিশনের কোনো প্রমাণ রেখে যায় না, কিন্তু সেই সাবমেরিন কোনটা করার সময় একটা ভুল করে ফেলে সেটা তার পিস্তল থেকে ছড়া এই 3টা বুলেট। রাজ তার বাম হাত দিয়ে হালকা করে সোফায় একটা বাড়ি দেয়। মেহরাবের চোখ এড়ালো না, সে শান্ত একটা মুচকি হাসে। রাজ নিজেকে স্বাভাবিক করে মেহরাবকে বলে, স্যার, আজকে থানায় যাব না? সময় তো প্রায় হয়ে গেছে, রেডি হই নাকি? মেহরাব রিমিকে উদ্দেশ্য করে বলে, রিমি তুমি দাঁড়িয়ে আছো কেন? এসে আমাদের পাশে বসো। রিমি তার বাবার কথা অনুযায়ী তার পাশে যে বসে। এবার রাজকে উদ্দেশ্য করে বলে, না, আজ থানায় যাব না, আমি তোমাদের একটা গল্প বলবো, কি শুনবে তো রাজ?
রাজ মেহরাবের এমন কথা আশা করছিল না। রাজের কেন জানি মনে হচ্ছে আজ এই শহরে তার ছদ্মবেশী পরিচয়টা প্রকাশ হতে চলেছে। রাজ বিনয়ী কণ্ঠে বলল, স্যার, থানাতে কোনো সমস্যা না হলে আমার গল্প শুনতেও কোনো সমস্যা হবে না। মেহরাব মুচকি হাসি দেয়, যেটা রহস্যময়। রাজ, তুমি জানো, তুমি যদি পুলিশের চাকরি না করে কোনো চরিত্রে কাজ করতে তাহলে খুবই ভালো অভিনয় করতে পারতে। এখন যেমন অভিনয় করছো, কারো ধরার ক্ষমতা নেই। রাজ বুঝতে পারছে না কেন মেহরাব আজ এত রহস্যময় কথা বলছে, তবে কেন। রাজ তার মুখটাকে হালকা বাঁকা করে উত্তর দেয়, স্যার, আমি অভিনয় করতে পারবো কিভাবে, যেখানে আমি এইসব বিষয় থেকে দূরে দূরে থাকি, আর আপনি বলছেন আমি অভিনয় করি। আচ্ছা, এগুলো বাদ দাও, এখন একটা গল্প বলবো। রাজ, তুমি আবার গল্পটা শুনতে বিরক্ত বোধ করো না? রাজ তার মস্তিষ্ককে কয়েক সেকেন্ডের জন্য স্থির রেখে একবার সামনে মেহরাব ও তার পাশে বসা নীল রঙের ড্রেস পরা রিমির দিকে চেয়ে মেহরাবকে বলে, স্যার বলেন, আমি বিরক্ত বোধ করব না। মেহরাব তার চোখ থেকে চশমাটা খুলে সামনের টি টেবিলে সংবাদপত্রের ওপর রাখে। একবার রাজ ও রিমির দিকে চেয়ে মুচকি হেসে বলতে শুরু করে, সময়টা আরো অনেক বছর আগে আমি আর রিমির মা দুজনকে ভালোবাসতাম, কিন্তু বাসা থেকে আমাদের মেনে নেয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে পালিয়ে যাব। আমরা চলে আসি অজানা দূর একটা শহরে। প্রায় 1 বছর পর আমাদের মাঝে সংসারের আলো ফেটে রিমি জন্ম নেয়। রিমির যখন 5 বছর বয়স, তখন আমরা আমাদের বাসায় যাই, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, আমাদের কেউ মেনে নেয় না। কিন্তু আমার আপন বড় ভাই আরমান আমাদের যেতে দেয় না। সবাইকে ভালো করে বুঝিয়ে আমাদের মেনে নিতে বলে। সবাই ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটলো। একবার রাজ ও রিমির দিকে চেয়ে মুচকি হেসে বলতে শুরু করে। মেহরাব এবার একটু থামে, সামনে বসে থাকা রাজের দিকে তাকায়, দেখে রাজ খুবই শান্ত আর আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে। মেহরাব একটু মুচকি হাসে। রাজের থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে পাশে বসে থাকা রিমির দিকে তাকায় মেহরাব। রিমি খুবই আগ্রহ নিয়ে বসে আছে কখন আবার বলা শুরু করবে, কারণ এটা কোনো গল্প নয়, মেহরাবের জীবনের একটা অংশ। রিমিকে কখনো মেহরাব তার ছেলেবেলার কথা বলেনি, কিন্তু আজ হঠাৎ বলছে, তাই সে একটু অবাক হয়। মেহরাব সময় নষ্ট করতে চায় না, তাই আবারও বলতে শুরু করে, আমাদের সবকিছু সুখে চলছিল, কিন্তু এক রাতের ব্যবধানে সব শেষ হয়ে যায়। আমি ওই দিন রাতে একটু রাত করেই বাসায় ফিরছিলাম, কিন্তু বাসায় যে এমন একটা দৃশ্য দেখতে পাবো হবে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। কারণ গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে রিমির মা, আর পাশে রক্ত মাখা দেহ নিয়ে পড়ে আছে আমার বড় ভাই আরমান। কেউ বলতে পারছিল না এটা কিভাবে হয়েছে। পুলিশ ঘটনাটা তদন্ত করে জানায় রিমির মা মারা যাবার আগে থেকে করেছে, আর সেটা করেছে আমার বড় ভাই আরমান, যার জন্য রিমির মা আরমান ভাইকে মেরে নিজেও ফাঁসিতে চলে যায়। রিমির মা মারা যাওয়ার আগে চিঠিতে লিখেছিল কথাগুলো, যা পরে সবাই জানতে পারি। আরমান ভাই এর 2টা ছেলে ছিল, কিন্তু কি নাম মনে করতে পারছি না। আমাদের অনেক সম্পদ ছিল, যার কারণে ভাবি আর তার ছেলের কোনো সমস্যা হয়নি। আমি 5 বছরের রিমিকে নিয়ে ঢাকায় চলে আসি। অজানা শহরে এসে বেশ ছোট পদে একটা চাকরি পাই, আর আস্তে আস্তে আমি এখন কমিশনের পদে এসেছি। কথাগুলো বলে মেহরাব থেমে যায়। পরিবেশটা এখন নীরবতায় ছেয়ে আছে। সেকেন্ডে শোনা যাচ্ছে দীর্ঘ নিঃশ্বাসের শান্ত শব্দ। রিমির চোখে পানি চিকচিক করছে, যেন চোখের পলক ফেললেই পানি বেরিয়ে পড়বে। তার মনে পড়ে যায় ছোটবেলার সেই ভয়ঙ্কর ঘটনা। সকালবেলা উঠে রিমি দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে আছে, জিহ্বাটা অর্ধেক বেরিয়ে আছে। রিমি এটা দেখে কান্না শুরু করে, কিন্তু তার কান্না থামানোর মতো কেউ সেখানে ছিল না, কারণ তার জননী পৃথিবী ছেড়ে চলে গেছে। রিমি আর কিচ্ছু মনে করতে পারে না, কারণ সে প্রতিদিন রাতে এই স্বপ্নটাই দেখে। রিমির চোখ জোড়া থেকে অঝরে পানি পড়তে থাকে। মেহরাব রিমির কান্না থামায় না, কারণ সে আজ তার ছোট্টবেলার কথা শুনে ইমোশনাল হয়ে পড়েছে। মেহরাবের বলা ঘটনাটা শুনে রাজের ছেলেবেলার কথা মনে পড়ে যায়, কিন্তু সে তার অতীত নিয়ে ভাবতে চায় না, কারণ মানুষ অতীত নিয়ে বেশি ভাবলে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা কমে যায়। রাজ অতীতকে নিয়ে ভাবে না, সে ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তায় করে। তবে ঘটনাটা রাজের কাছে পরিচিতই মনে হচ্ছে। মেহরাব রাজকে জিজ্ঞাসা করে, রাজ, তোমার দেশের বাড়ি যেন কোথায়? চট্টগ্রামে কোনো এক গ্রামে। আচ্ছা রিমি, তুই কি এমন কাউকে ভালোবাসবি যে কিনা প্রতিদিন রাতে রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে? রিমি চমকে ওঠে, কেন তার বাবা তাকে এমন প্রশ্ন করলো। বুঝতে পারছে না যে সে এই প্রশ্নের জবাব কি দিবে। রিমির মনে পড়ে যায় রাজের ওই দিনের কথাটি। রিমি আমতা আমতা করে বলে, না বাবা,
তেমন কাউকে আমি আমার জীবনের সাথে জড়াবো না। রাজ প্রশ্নটা শুনে অবাক হয়ে যায়। অধীর আগ্রহ নিয়ে রিমির উত্তরের অপেক্ষা করে। রিমির উত্তর শুনে রাজ নিচের দিকে চেয়ে মুচকি হাসে। রিমি, আমি জানি তুমি রাজকে পছন্দ এবং ভালোবাসো। আচ্ছা, যদি তুমি শোনো তুমি তাকে ভালোবাসো, তার বাবা তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, তাহলে কি তুমি তাকে ভালোবাসবে? মেহরাবের কথাটা শুনে রাজ শান্ত হয়ে নিজের জায়গায় বসে আছে, কিন্তু রিমি বসা থেকে উঠে দাঁড়ায়, তার বাবাকে প্রশ্ন করে ফেলে। কি বলতে চাচ্ছ বাবা, বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না। রিমি, তুমি হয়তো ভালো করে জানো না, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে কোনো পুলিশ অফিসার না, সে আমারই বড় ভাই আরমানের ছেলে। কথাটা শুনে রাজ নিজের জায়গায় শান্ত হয়ে বসে আছে। মেহরাব জানতো রাজ কেবল ঠান্ডা মাথায় গেম খেলতে ভালোবাসে, কিন্তু তার যে আসল পরিচয় ফাঁস হয়ে গেছে সেই দিকে তার কোনো চিন্তাই নেই। এমনভাবে বসে আছে যেন এখানে কিছু ঘটেইনি। রাজ নিজের জায়গায় বসে আছে আর মুচকি হেসে মেহরাবকে বলে, স্যার, আপনার সামনে কি আমি একটা সিগারেট চালাতে পারি? মেহরাব অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে রাজের দিকে। সিগারেট খাওয়ার কোনো অনুমতি সে দিবে না রাজকে, কিন্তু মেহরাবকে আবারও অবাক করে দিয়ে রাজ পকেট থেকে একটা সিগারেট প্যাকেট বের করে একটা সিগারেট মেহরাবকে দেয় আর একটা নিজের ঠোঁটে চাপে। মেহরাব সিগারেটটা হাতে নিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দেয়। রিমি কেবল বোকার মতো চেয়ে আছে রাজের সিগারেট টানার দিকে। ডান হাতে দুইটা মার্বেল আর বাম হাত দিয়ে সিগারেট টানছে। মেহরাব রিমিকে বলে, রিমি, তুমি এখন রুমে যাও, আর আশা করি তুমি বুঝতে পেরে যাও আমি কেন ওই দিন তোমাকে রাজের থেকে দূরে থাকার বলেছিলাম। বাবা, আমি রাজের সাথে একান্তে কথা বলতে চাই। রাজ কিছু বলে না, নিজের মতো করে সিগারেট টানছে। মেহরাব উচ্চস্বরে বলে, রিমি, তোমাকে আমি যেতে বলেছি, একটা ক্রিমিনালের সাথে তোমার কোনো পার্সোনাল কন্ট্যাক্ট নেই। রিমি সোফা ছেড়ে উঠে দাঁড়ায় না। রাজ মুচকি হেসে বলে, স্যার, আমাকে এখন কি করবেন? থানায় নিয়ে যাবেন? লাভ নেই, লাভ নেই। পৃথিবীতে এখনো কোনো জেল নেই যেখানে এই রাজকে আটকে রাখবে। এটাই, তুই নিজের বিপদ নিজে ডেকে এনেছিস। তোকে বলেছিলাম আমার সাথে মাইন্ড গেম খেলতে, তুই রাজি হয়ে গেলি। গেমটা শুরু করেছিস তুই, কিন্তু শেষ করবো আমি। গেম? মাইন্ড গেম? আমি খেলতে যেমন ভালোবাসি ঠিক তেমনই অন্যকে দিয়ে খেলাতেও ভালোবাসি। আমাকে তুই থানায় নিয়ে 5 মিনিটও রাখতে পারবি না, কারণ এর আগেই রাষ্ট্রপতি ফরহাদ আমাকে বের করে আনবে। মেহরাব শব্দ করে হেসে হেসে বলে, আচ্ছা, তোকে নিয়ে গিয়ে আমি 5 মিনিট রাখতে পারবো না, তাই তো? তুই দেখবি আমার কি ক্ষমতা তোকে। মেহরাব আর কথা বলতে পারে না। মেন দরজায় কেউ কলিং বেল বাজাতে থাকে। রিমি কলিং বেলের আওয়াজে চমকে ওঠে। দাঁড়িয়ে একবার সোফায় বসে থাকা রাজের দিকে তাকায়, আরেকবার দরজার দিকে তাকায়। রিমি তাড়াতাড়ি যে দরজাটা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকটাকে দেখে রিমি অবাক হয়ে যায় আর সোফায় বসে থাকা রাজের শব্দ করে হাসতে থাকে। রিমি ভাবতেও পারেনি এত সকালে রাষ্ট্রপতি ফরহাদ তাদের বাড়িতে আসবে। ফরহাদকে দেখে রাজ একটু শব্দ হাসে। মেহরাব নিজের জায়গায় আরাম করে বসে আছে। ফরহাদকে দেখে যে অবাক হবে, কিন্তু সে তা হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে সে ফরহাদকে আগের থেকেই আসবে এখানে, সেটা মেহরাব জানতো। ফরহাদ যে সিঙ্গেল সোফায় বসে। রাজ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ফরহাদের সামনে ঢিল মারে। ফরহাদ রাজের কাহিনী দেখে একটু মুচকি হাসে। রাজ সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো ওপরের দিকে ছেড়ে মেহরাবকে উদ্দেশ্য করে বলে, মেহরাব, আমি বলেছিলাম পৃথিবীতে এমন কোনো জেল নেই যেখানে আমাকে আটকিয়ে রাখবে। তুই আমাকে ধরার জন্য 5 বছর ধরে পড়ে আছিস, কিন্তু আজ আমি তোর সামনে বসে আছি, কিন্তু তুই আমাকে কিছু করতে পারবি না। তোর সাথে ফরহাদের অনেক আগে থেকেই পরিচয়। ফরহাদের নামে 19টা মার্ডার কেস রয়েছে, কিছু ডাকাতি আর ছোটখাটো কিছু মামলা রয়েছে, কিন্তু সে কিভাবে এত অল্প বয়সে রাষ্ট্রপতি হয়ে গেছে বুঝতে পারছিলাম না। আর ফরহাদের সম্পর্কে অনেক তথ্য ভুল এবং নকল। অনেকেই বলতো রাফিনের কারণে ফরহাদ রাষ্ট্রপতি হতে পেরেছে। তুই জানিস কি রাজ পৃথিবীটা অনেক ছোট, কিন্তু এই ছোট্ট পৃথিবীতে বেঈমান লোকের অভাব নেই। ধর আজ তেমনি কেউ বেঈমানি করবে তোর সাথে। রাজ মেহরাবের কথাটা বুঝতে পারছে, কিন্তু বেঈমানি করবে কে সেটা তার জানা নেই। রাজ কখনো বেঈমানকে বাঁচিয়ে রেখে না। শত্রুকে বিশ্বাস করা যায়, কিন্তু বেঈমানকে নয়। রাজের সাথে বেঈমানি সম্ভব না, কারণ আমি বেঈমানকে বাঁচিয়ে রাখি না। যদি সেই বেঈমানটাকে মারার জন্য তুমি বেঁচে না থাকো তাহলে কেমন হবে?
হঠাৎ করে সিঙ্গেল সোফায় শান্ত হয়ে বসে থাকা ফারহাদ রাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাজ ফারহাদের মুখ থেকে এমন কথা শুনে হালকা অবাক হয়ে যায়। ফারহাদ তা দেখে মুখের জ্বলন্ত সিগারেটের ছোট্ট টুকরোটা ট্রি টেবিলের ওপর স্ট্রেচারতে রেখে রাজকে বলতে থাকে, রাজ, আমি ক্ষমতার পাগল। তুমি যেমন মাফিয়াদের কিং, ঠিক তেমনই আমার প্রয়োজন বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাবান হওয়ার। কিন্তু তোমাকে সেটা বলার পর তুমি আমাকে না করে দিলে। তাই তোমার সাথে আমি একটা মাইন্ড গেম খেললাম, আর মাইন্ড গেমটা এত সূক্ষ্মভাবে খেলেছি যা তুমি নিজেও ধরতে পারোনি। মেহরাব কথাটা বলে একটু মুচকি হাসি দিয়ে পাঞ্জাবির পেছন থেকে .68 একটা পিস্তল বের করে হাত দিয়ে নাড়াতে থাকে। রাজকে উদ্দেশ্য করে বলে, আমার কি মনে জানিস রাজ, তোর সাথে ফরাদি বেমানি করবে। রাজ আর একটা সিগারেট জ্বালায়। সিগারেটের ধোঁয়ার গন্ধে পরিবেশটা মর্ময় করছে। রাজ জানে শত্রুর সামনে নিজেকে কখনোই দুর্বল পরিচয় দেওয়া ঠিক হবে না, তাই সে শান্ত মাথায় মাইন্ড গেম খেলবে এখানে। তবে ফারহাদ তার সাথে বেইমানি করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। রাজ এবার একটু জোরেই বলে, রাজ কখনো বেইমান আর দুর্বলদের সঙ্গে মাইন্ড গেম খেলতে পছন্দ করে না। রাজের সামনে বসে থাকা ফারহাদ আর মেহরাব জানে রাজ খুব ভালো মাইন্ড গেমার, কিন্তু এখানে বসে বসে শান্ত হয়ে সে কিভাবে বেঁচে যাবে এটা চিন্তা করেই অবাক হয়ে যাচ্ছে। মেহরাবও শান্ত প্রকৃতির মাইন্ড গেমার, তাই সে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে ফারহাদকে বলে, আচ্ছা ফারহাদ, রাফিনকে দেখো তো ধরতে হবে। ফারহাদ কিছু বলবে, কিন্তু এর আগেই রাজ জোরে হাসতে হাসতে বলে, রাফিনকে দেখবি সম্ভব না, কারণ সে আমার থেকেও দ্রুত মাইন্ড গেমার। রাজ মনে মনে ভাবে, ফারহাদ তো কখনো রাফিনকে দেখেনি, তাহলে কিভাবে তাকে ধরবে? এটা ভেবেই রাজ হাসে। মেহরাবের প্রশ্নের কি জবাব দিবে জানা নেই ফারহাদের, কারণ ফারহাদ কখনো রাফিনকে দেখেনি। ফারহাদের কোনো বিশেষ জরুরি দরকার থাকলে রাজ তা সমাধান করে দিত, কিন্তু ফারহাদ কখনো রাফিনের অভয় দেখেনি। ফারহাদ মুখটাকে ছোট করে উত্তর দেয়, আমি রাফিনকে কখনো দেখিনি। সে কেমন, কি তার আগমন আমি কখনো অনুভব করিনি। রাজ কথাটা শুনে মুচকি হাসে। মেহরাবও কিছু একটা ভেবে মুচকি হাসে, যেটি হাসির আছে রহস্য ভরা। মেহরাব বলে, মাফিয়ার মস্তানি শহরে এবার ভাইকে বাঁচাতে আরেক ভাইকে আসতেই হবে। রাজকে বাঁচাতে রাফিন আসবেই। খেলবো এবার রাফিনের সাথে মাইন্ড গেম, দেখাবো মস্তানি শহরে আমার মস্তানি। রাজ আর সময় নষ্ট করতে চায় না, তাই উঠে দাঁড়িয়ে মেহরাবের কাছে থেকে পিস্তলটা নিয়ে রিমির মাথায় ধরে। যেন ট্রিগারটা চাপ দিলেই গরম বুলেট রিমির মাথাটা ভেদ করে বুলেটটা বের হয়ে যাবে। রিমি ভাবতেও পারেনি রাজ তার সাথে এমন কিছু করবে। রিমি এখন বুঝতে পারছে সে একটা ভুল মানুষকে ভালোবেসেছে। আজ বুঝতে পারছে কেন রাজ তাকে ছাদে দাঁড়িয়ে রহস্যময় কথাগুলো বলতো। রিমি ভয় পেয়ে যায় রাজ এমন অবাক করার কাণ্ডে। ফারহাদ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু মেহরাব নিজের জায়গায় স্থির হয়ে বসে আছে। সামনে যে এত কিছু হয়ে গেছে সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই। রাজ মুচকি হাসি দিয়ে রিমিকে বলে, রিমি, আমি জানতাম আমার সাথে এমন কিছু একটা হবে, তাই তোমাকে রিজেক্ট করে দিতাম। আর যদি তোমাকে ভালোবাসতাম তাহলে তোমার মাথায় পিস্তল ধরে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম না। রিমি, মাস্তানি শহরটা পুরো কালো, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আর যারা রাফিয়ান তাদের কোনো পিছুটান থাকতে নেই। কোনো রাফিয়ানের যদি দুর্বল পয়েন্ট থাকে তাহলে তার মাইন্ড গেম খেলার চাপটা একটু বেশি থাকে। রিমি রাজের কাণ্ড দেখে সামান্য ভয় পায়, আর তার কথা শুনে রেগে বলতে থাকে, কি মনে করেছো কি আমি খেলার পুতুল? আমাকে নিয়ে তোমরা পুতুল খেলা খেলবে? রাজ, এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে দাও, নয়তো এখানে কি হবে তা আমি নিজেও জানি না। কথাটা বলে রিমি রাজের থেকে ছুটে দৌড়ে রুমের দিকে চলে আসে। রাজ তার ডান পাটা দিয়ে সোফায় জোরে একটা লাথি দেয়। মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায় রাজের সামনে, যে হাসতে হাসতে বলে, রাজ, তোকে এখন যেতে হবে আমার সাথে। আমি যাব না। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এখানেই তোদের দুটোকে মেরে চলে যাব। কথাটা বলেই রাজের হাতে থাকা পিস্তলটা দিয়ে মেহরাবের দিকে তাক করে। মেহরাব উচ্চ স্বরে হাসতে থাকে। রাজ রেগে পিস্তলের ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। পরপর 3টা চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। মেহরাব আবারও হাসতে হাসতে বলে, ভুল করলি তো রাজ, তুই
তোর সাথে হালকা মাইন্ড গেম খেললাম। বলেই পাঞ্জাবির পকেট থেকে 5টা বুলেট বের করে রাজের সামনে ঝাঁকাতে থাকে। রাজ এটা সহ্য করতে না পেরে মেহরাবের পাঞ্জাবির কলার ধরতে যাবে এমন সময় একটা গুলি করার শব্দ হয়। পেছন থেকে ফারহাদ গুলিটা করে। বুলেটটা যে রাজের বাম পায়ে লাগে। রাজ ফ্লোরে লুটিয়ে পড়ে, চিৎকার দিয়ে বলে, ফরহাদ, তুই কাজটা ঠিক করলি না। আমি জানি তোরা আমাকে এখন মারবি না, কিন্তু বলছি আমাকে মেরে ফেল, নয়তো আমি বেঁচে গেলে কিন্তু বেইমানির শাস্তি তোকে পেতে হবে। সেটা কিন্তু হবে অথবা ভয়াবহ। রাজ আর কথাটা বলতে পারে না। এর আগেই মেহরাবের ছোট্ট ট্রি টেবিলেটা দিয়ে রাজের মাথায় বাড়ি মারে। রাজের মাথা দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। এই তো বুঝি মৃত্যু তাকে গ্রাস করে ফেলেছে। শেষবারের মতো শুনতে পায় মেহরাব আর ফারহাদের উচ্চ স্বরে হাসির শব্দ। কিছু ছেলে রাজের কাছে এসে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে। চারপাশে হিমের হাওয়া গতিবেগ পরিবর্তন হচ্ছে। চাঁদের আলোয় রাজের জ্ঞান ফিরে নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে সে। চোখ জোড়া দিয়ে চারদিকে পরিবেশটা দেখছে রাজ। আশেপাশে কিছু গাছপালা আছে, মধ্যে খোলা মাঠে চাঁদের আলোয় জায়গাটা অনেকটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে। কিছু ছেলে হাতে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। দূরে বসে আছে কিছু পরিচিত মুখ। রাজের চোখের সামনে সকালের দৃশ্যটা ভেসে ওঠে। পেছন থেকে কেউ শক্ত কিছু দিয়ে বাড়ি দেওয়ার কারণে রাজ অজ্ঞান হয়ে যায়। এরপর কি হয়েছিল জানা নেই রাজের। রাজ জ্ঞান ফিরেছে দেখে একটা ছেলে সামনে বসে থাকা কালো পাঞ্জাবি পরা আগন্তুককে ডাক দেয়। আগন্তুকটা পেছন থেকে ডাক শুনে সেই দিকে তাকায়। আগন্তুকটাকে দেখে রাজের মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসে, সালমান। রাজ যেন এটা বিশ্বাসই করতে পারছে না। সালমান তার সাথে এমন করবে? রাজের কাছে মনে হচ্ছে সে শুধু শুধু মাইন্ড গেম খেলছে। নিজের কাছে কেমন যেন হিংস্রতা আর ভয় কাজ করছে, কিন্তু শত্রুর সামনে তা প্রকাশ করা যাবে না। তাই রাজ দাঁতে দাঁত চেপে বলতে থাকে, সালমান, আমাকে এখানে ধরে আনার মানে কি? তুই জানিস না আমার এগুলো পছন্দ না? সালমান পেছন থেকে চেয়ারটা টেনে পায়ের ওপর পা তুলে বসে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায় আর এক মনে টানতে থাকে। দুজনের অনেক পরিচিত মাস্তানি শহরে দুই হিংস্র সামনাসামনি বসে আছে। কারো পরিচয় এই শহরের পুলিশ অফিসার রাজ হিসেবে, আবার আরেকজনের পরিচয় এই শহরের সন্তান সালমান ভাই হিসেবে। সালমান হাসতে হাসতে বলে, মাফিয়া কিং, রাফিয়ান সিটির কিং, মাস্টার মাইন্ড গেমার রাজ ভাই এখন বাঁধা রক্তাক্ত শরীর নিয়ে আমার সামনে বসে আসে। ভাবা যায় বিষয়টা, যেখানে কিনা রাজ ভাই নিজের ভাগ্যটা নিজেই লেখে, কিন্তু আফসোসের বিষয় হলো নিজের মাইন্ড গেমে নিজেই ফেসে গেল রাজ ভাই। কথাটা বলেই হাসতে থাকে সালমান। সালমানের কথা শুনে রাজ মুচকি হেসে কিন্তু হাসিটা প্রকাশ করে না। সালমানকে উদ্দেশ্য করে বলে, সালমান, তুই হয়তো জানিস আমি কেমন মাইন্ড গেমার। আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমার পিছনে একটা ব্যাটম্যান আছে, কিন্তু তোর কিছু ছেলে আর কিছু অস্ত্র নিয়ে রাজের সাথে এসেছে যুদ্ধ ঘোষণা করতে। সে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। সালমান, আগের বার তোকে দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা আমার বড় ভুল ছিল, কিন্তু আমি এবার আর কোনো ভুল করতে চাই না। রাজের কথা শুনে বাঁকা হাসে সালমান। রাফিন মাস্তানি শহরের টপ মাস্টার মাইন্ড গেমার, যার মাইন্ড গেম দিয়ে রাফিয়ান জগতের সমস্ত গুটি সাজানো হয়। রাজকে অনেকেই দেখে থাকলেও রাফিনকে খুব কম দেখা যায়, যার আভাস পাওয়া যায় ঝড়ের বেগে। রাতের আধারে এসে রাতের আধারে মিলিয়ে যায়। মাস্তানিটাও যেন কম জানে না। সালমান রাফিনকে নিয়ে কিছুটা চিন্তিত, কিন্তু রাজকে তা বুঝতে দেওয়া যাবে না, তাই সে বলে, রাফিন, হা হা হা। আসলে আমি ভেবেছিলাম রাফিন হয়তো বড় মাইন্ড গেমার, কিন্তু আসলে সে কোনো মাইন্ড গেমারই না। ভুল আর অন্ধবিশ্বাস করাটা জীবনের কোনো একটা সময় বড় সমস্যায় ফেলতে পারে। ঠিক তেমনি রাফিনকে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছি, যা থেকে চাইলেও সে বেরিয়ে আসতে পারবে না। বেইমানিটা ভালোবাসা মানুষের সাথে করলে জমে না, কিন্তু মাস্তানি শহরে করলে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়। পিছন থেকে কেউ কথাটা বলে। কণ্ঠটা রাজের অতি পরিচিত, তাই সে মাথাটা হালকা ঘোরায়।
মুখে লম্বা মোটা সিগারেট জ্বলছে, গলায় সোনালী কালারের মোটা চেন, সাদা শার্টের হাতগুলো ভাঙানো। চাঁদের আলো চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটা ফারহাদ। রাজ অবাক হয়ে যায় ফারহাদকে এখানে দেখে। তাহলে সেই দিনের রহস্যময় কথাটার মানে এটাই যে ফারহাদ ক্ষমতার লোভে রাজের সাথে বেইমানি করবে। কিন্তু রাজ বুঝতে পারছিল না ফারহাদ এমন একটা মাস্টার মাইন্ড খেললো তার সাথে। ফারহাদ সিগারেটে টানতে টানতে সালমানের পাশে দাঁড়ায়। পাশ থেকে একটা ছেলে চেয়ার এনে দিলে পায়ের উপর পা তুলে বসে। কেমন লাগলো আমার মাইন্ড গেমটা? তোর মাইন্ড গেম দিয়েই তোকে নিজের জালে ফাঁসিয়েছি। রাজ রাগে বাম পাটা দিয়ে মাটিতে হিট করে বলতে থাকে, ফরহাদ, আমাকে এখনই মেরে দে, নয়তো সময় যত বাড়বে আমার মাইন্ড গেম তত বেড়ে যাবে। হয়তো কিছুক্ষণ পর এখানে কেউ বেঁচে থাকবি না। তুই জানিস আমি শত্রুকে ছেড়ে দিলেও বিশ্বাসঘাতককে ছাড়ি না। সালমান আর ফারহাদ রাজের কনফিডেন্স দেখে হালকা অবাক হয়, কিন্তু তা প্রকাশ করে না। সালমান হালকা হাসে। তুই চিন্তা করিস না রাজ, রাফিন আসলেই দুইটাকে একবারে মেরে দিব। পৃথিবীতে সবাই ধোঁয়াশার মধ্যে বাস করি। তুই হয়তো জানিস রাজ আর রাফিনকে পিছন থেকে মারার সাহস সবারই থাকে, কিন্তু সামনে এসে ফুলের টোকা দেওয়ার সাহস কারণ নেই। কথাটা শুনে সালমান রেগে রাজের বাম গালে কষে একটা চড় মারে। রাজের গায়ের সকলের সাদা গেঞ্জিটা এখনো পরা। সাদা কালারের গেঞ্জি লাল রক্তে ছেয়ে গেছে। সালমানের চর খেয়ে রাজের ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। হালকা লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালের আশেপাশে। মুখে হালকা বড় বড় ঘন কালো দাড়ি। মুখে লেগে আছে রক্ত। এখনো রাজকে পুরো মাস্তান জগতের রাফিয়ান মনে হচ্ছে। সালমানের চর মারা দেখে ফারহাদ বলে, বাচ্চা ছেলেকে কেউ এমন করে চড় দেয়? তুমিও না সালমান? একে হাত দিয়ে মারবো না, মাইন্ড দিয়ে মারবো, তাহলেই মজা পাবো। ফরহাদ স্যার, উনি এখনো আসছে না কেন? আমার আর ভালো লাগতেছে না, মন চাচ্ছে এখানেই মেরে দেই কুত্তার বাচ্চাটাকে। আরে সালমান, অপেক্ষা করো। জানো তো একটা কথা, অপেক্ষা করার ফল মিষ্টি হয়। দূর থেকে গাড়ির হলদে আলোয় বোঝা যাচ্ছে কেউ আসতেছে। সাদা কালারের গাড়ি থেকে কালো কোট পরা একটা আগন্তুক নামে। মাথায় লম্বা হুডওয়ালা টুপি পরানো, যার জন্য মুখটা বোঝা যাচ্ছে না। মুখে সিগারেট লাগিয়ে রাজের কাছে আসতে থাকে। একটা ছেলে চেয়ার এনে দিলে আগন্তুকটা পায়ের উপর পা তুলে সিগারেট টানতে থাকে। এবার আগন্তুকটা তার লম্বা টুপিটা হালকা সরিয়ে রাজের দিকে তাকায়। রাজ অবাক হয়ে যায়, মুখ ফুটে বলে, মেহরাব হাসতে থাকে আর রাজকে বলতে থাকে, রাজ, তোকে একদিন চ্যালেঞ্জ করে বলেছিলাম আমার সাথে মাইন্ড গেম খেলতে, তুই রাজি হয়ে গেলি। বাহ, শুরু করলাম মাইন্ড স্টার গেম খেলা। আসলে আমি অনেকটা বোকা, নাহলে 5 বছর ধরে যাকে ধরার জন্য এত কিছু করছি সে আমাকে বোকা বানিয়ে আমার সাথে আমার বাসায় থেকেছে, অথচ আমি বুঝতে পারিনি। তুই ভালোই খেলছিলি, কিন্তু একটা জায়গায় এসে ভুলটা করে ফেলেছিস। জানিস কোনটা? শুন তাহলে। সাপলি লাশের পাশে 2টা মার্বেল পাওয়া যায়, যেটা আমি আর সাইফুল ছাড়া আর কেউ জানতো না। আমি জানতাম রাফিন তার মাথা ঠান্ডা রাখার জন্য 2 হাতে 2টা মার্বেল ব্যবহার করতো, তাই আমি শিওর হয় যে সাবলের কোনটা রাফিনই করেছে। আমি প্রতিদিনই লক্ষ্য করতাম তোর বাম পাশে সবসময় 2টা মার্বেল থাকতো। মাঝে মধ্যে তোর কেবিনে গেলেও মার্বেল তোর টেবিলের উপর রাখা থাকতো, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই ছিলি আসল খুনি। ইকবালের কিছু কথায় তোর উপর আমার সন্দেহ হয়, তাই তোর কেবিনে গিয়ে তোর কিছু কথা শুনে ফেলি আর তার উপর সন্দেহের জাল বিছিয়ে দিই। ফরহাদ তোকে এই শহরে পাঠিয়েছে, হঠাৎ কেন পাঠালো সেটা বুঝতে পারছিলাম না। আমি চিন্তা করতে থাকলাম যে ফরহাদ এত অল্প বয়সে কিভাবে রাষ্ট্রপতি হলো, তাই ফরহাদের সম্পর্কে তথ্য বের করতে থাকলাম। কিন্তু ফরহাদের কোনো ভেজাল ছিল না, তবে ফরহাদও একটা ভুল করেছিল, যেটা আমার জন্য রহস্য উন্মোচন করার জন্য ধাপে এগিয়ে নিতে সাহায্য করে। ভুলটা হলো কিছু সার্টিফিকেটের ভিন্ন ভিন্ন পরিচয় দেওয়া। খুনির পিছনে আর নিজের মাইন্ড গেমটা খেলাতে চায় না, বন্ধ দিলাম। কিছুদিনের জন্য লেগে পড়লাম ফরহাদের পিছনে আর তার সম্পর্কে সব তথ্য পেয়ে যাই। ফরহাদের সাথে একটা পার্সোনাল মিটিং এর আয়োজন করলাম। ফরহাদও রাজি হয়ে গেল। এক এক করে যখন সব যত ফরহাদের সামনে রাখতে শুরু করি, সে এটা দেখে ঘরে ঘাবড়ে যায়। আমি তাকে একটা অফার করি, রাফসান আর রাফিনকে আমার চাই, এর বদলে আমার কাছে যতগুলো তথ্য আছে সবগুলো তাকে দিয়ে দেবো। মেহরাব কথাগুলো বলে এবার থামে। হাতে থাকা সিগারেটটা শেষ হয়ে আসছে। মেহরাব আর একটা টান দিবে, শেষ অংশটুকুর মাটিতে ফেলে দেয়। মেহরাবের কথা শুনে রাজ অবাক হয়ে যায়, কারণ সে মেহরাবকে যতটা বোকা ভেবেছিল ততটা সে না। রাজ নিজেকে কেমন যেন একাকিত্ব অনুভব করছে, যেন আজ তার মাইন্ড গেম খেলার দিন। এতদিন সে
সবাইকে মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করত, কিন্তু আজ নিজেই অজান্তেই সেই আরেকজনের মাইন্ড গেমের গুটি হিসাবে চলছে। রাজ এখন বেঁচে যাবে যদি সে তার শেষের মাইন্ড গেমার গুটিটা চালাতে পারে। রাজ হি করে হেসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাকে এখনই মেরে দে। আমি যদি কোনোভাবে বেঁচে যাই তাহলে কিন্তু একটাকেও ছাড়বো না, সব কটাকে পৃথিবীর শেষ প্রান্তে হতে ধরে নিয়ে আসবো। পিস্তলের বুলেট মিস হতে পারে, কিন্তু এই রাফসানের কথা কখনো মিস হয় না, তাই বলছি আমাকে মেরে দে। রাজ, তোর যেমন রক্তের নেশা ঠিক তেমনই ক্ষমতাটা আমার কাছে নেশা। মেহরাবের ডিলটা আমার কাছে ভালো লেগেছিল, যার কারণে তোর সাথে হালকা মাইন্ড গেম আর বেইমানিটা করলাম। আমি জানি তুই ঠান্ডা মাথায় খেলোয়াড়, কিন্তু আজ তোর কোনো মাইন্ড গেমই কাজে আসবে না। পাশে দেখছিস কত বডিগার্ড আছে, দূর থেকে স্নাইপার ফিট করা। হয়তো একটা বুলেটই যথেষ্ট তোর মতো মাফিয়াকে মারার জন্য। তুই জানিস বেইমান আমার পছন্দ না, আমি বেইমানকে খুবই কষ্ট দিয়ে মারি। আর রাফসান সব জায়গায় তার মাইন্ড গেম খেলতে প্রস্তুত। আমি আমার শত্রুকে দ্বিতীয়বার সুযোগ দেই, কিন্তু বেইমানকে কোনো সুযোগ দেই না। রাফিন চলে এলে তোরা আর কিছু করতে পারবি না, এখনই আমাকে মেরে দে। রাজ, তোর জন্য আমার অনেক কষ্ট লাগছে। কেমন করে নিজের হাতে তোদের দুইটাকে মারবো, একসাথে গ্যাং লিড দিতাম, কিন্তু কোনো এক অজানা কারণে আমি তোদের সাথে বেইমানি করলাম, সুযোগ তৈরি করে তোদের সাথে ছোট একটা মাইন্ড গেম খেললাম। রাফি তার গাড়িটা রাস্তার পাশে দাঁড় করায়, গাড়ি থেকে নেমে আশেপাশে তাকায়। কিছু লোক কোট পরা ছেলে হাতে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। দূরে 3টা গাড়ি রাখা আছে, একটা গাড়ির আলো জ্বালানো। সেই আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে একজনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার সামনে 3 জন বসে বসে সিগারেট টানছে, হয়তো কোনো আগন্তুকের অপেক্ষায় বসে আছে। রাফি তার হাতের পিস্তলটা রিলোড দিয়ে পেছনের প্যান্টে গোজে। রাফি সামনের দিকে এগোতে যাবে, এমন সময় তার সামনে স্নাইপারের বুলেট এসে পড়ে। রাফি 2 পা পিছিয়ে যায়, আশেপাশে তাকিয়ে দেখে একটা ছেলে হাতের ইশারায় তাকে জিজ্ঞাসা করছে রাফির পরিচয়। রাফি কিছু না বলে চেয়ারে বসে থাকা লোকগুলোর কাছে যায়। চেয়ারে বেঁধে রাখা ছেলেটার মাথাটা নিচু করে বসে আছে। এবার হালকা করে সে তার মাথাটা উঁচু করে। রাফি অবাক হয়ে যায় রাজকে এভাবে বাঁধা অবস্থায় দেখে, দৌড়ে রাজের কাছে যায়। রাজ আগন্তুকটাকে দেখে জোরে জোরে হাসতে হাসতে ফারহাদ, সালমান, মেহরাবকে উদ্দেশ্য করে বলে, মারতে পারলি না আর আমাকে, অনেক সময় দিয়েছি, কিন্তু মাইন্ড গেম খেলার জন্য আমাকে মারলি না। এবার আর আমি সেই ভুল করব না। আমার পিস্তল থেকে 3টা বুলেট বের হবে, সেগুলো সব তোদের 3টার কপালে। নো মোর চান্স। রাজের এমন জোরে জোরে হাসা আর কথাগুলো শুনে সবাই আগন্তুকটার দিকে তাকায়। দেখে লম্বা কালো কোট, মুখে কাটা মাস্ক, আঙুল বের করা কালো মোজা, মাথায় বড় হুডওয়ালা টুপি, যার জন্য মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আগন্তুকটা মাফিয়াদের স্টাইলে সিগারেট টানছে। কেউ বুঝতে পারছে না কে এই অজানা আগন্তুক, তাই সালমান চিৎকার দিয়ে বলে, ফরহাদ, এইটা রাফিন। আমি ওকে দেখিনি, কিন্তু ওর আগমন সম্পর্কে আমার অজানা নয়। আমি রাফিন, মাস্টার মাইন্ড গেমার ইন মাফিয়া সিটি। এই শহরে কোনো এক মাস্টার গেম খেলতে ছদ্মবেশ নিয়ে আসা। কথাটা বলেই রাফি তার কাটা মাস্কটা হালকা সরায়। সবাই রাফিকে দেখে অবাক হয়ে যায়। রাফি মুচকি হেসে বলে, আমি জানি সবাই আমাকে দেখেছো, কিন্তু তখনকার পরিচয়টা ছিল অন্য। গরিব, খেত, বোকা ছেলে যার নাম রাফি। রাফির কথা শুনে সালমান অবাক, কারণ ভার্সিটির কোনো এক ঝামেলার জন্য সালমান ভার্সিটিতে যায় আর সেইখানে রাফিকে খ্যাত স্টাইলে দেখে, কিন্তু সে বুঝতে পারছিল না যে সেই খ্যাত ছেলেটাই মাফিয়া সিটির মাইন্ড গেমার। সালমান হাহা করে হাসতে হাসতে বলে, তোকে ভার্সিটিতে গরিব খেত অবস্থায় দেখেছি, কিন্তু আজ তোর এমন অবাক করা স্টাইল দেখে আমি আসলে বোকা হয়ে গিয়েছি। মেহরাব নিজেও প্রায় অবাক, কারণ সে রাফিকে আগের থেকে চিনত। কোনো এক বৃষ্টির দিনে রাফির সাথে মেহরাবের পরিচয় হয়। মেহরাবকে ছাতা দিয়ে সাহায্য করেছিল রাফি। সেই দিনকার রাফি ছিল বোকা, গরিব, কিন্তু আজ তার এমন অবাক করা আগমনে সত্যি মেহরাব অবাক হয়ে গেছে। তাই সে রাফিকে উদ্দেশ্য করে বলে, আসলে তুই ভালো একটা মাইন্ড গেমার, কিন্তু আজ সেই মাইন্ড গেম দিয়ে কিছু হবে না।
আমার হাতের একটা ইশারায় তোদের দুজনেরই মৃত্যু হয়ে যাবে। কিন্তু আমার আর তোর সাথে মাইন্ড গেম খেলার অনেক দিনের ইচ্ছা। আমি যাদের ধরার জন্য 5 বছর ধরে পিছনে পড়ে আছি, তারা সবাই আমার সাথে দয়া করেছে, আমার বাসায় থেকেছে, অথচ আমি ধরতেই পারিনি। মাইন্ড গেম কথাটা বলে সিগারেটে আরেকটা টান দেয়। মাইন্ড গেম কথাটা অতি ক্ষুদ্র, কিন্তু এর ব্যাখ্যাটা অনেক বড়। আমি সবাইকে আমার মাইন্ড গেমের ঘুঁটি হিসাবে ব্যবহার করি। কথাটা বলে রাফি পেছন থেকে পিস্তলটা বের করে মেহরাবের দিকে তাক করে বলে, তোকেও আমার মাইন্ড গেমের ঘুঁটি হিসাবে ব্যবহার করেছি, তাও আবার তোর নিজের অজান্তেই। শুনবি কিভাবে তোকে সেই দিন বৃষ্টিতে পড়তে হলো? কারণ তোর গাড়িটা আমার একটা লোক নষ্ট করে দেয়, যার কারণে তুই বাস দিয়ে বাসায় যাবি। আমি তোকে ফলো করি, চেয়েছিলাম অন্য কোনোভাবে তোর সাথে পরিচয় হব, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল, যার কারণে বৃষ্টির জন্য আমার ছাতা দিয়ে তোর সাথে পরিচয় হলাম। আমি জানতাম ভার্সিটিতে কোনো ঝামেলা করলে আমাকে তোর থানায় নিয়ে যাবে, আর তোর উপকার করেছি বলে তুই আমাকে তেমন কিছু বলবি না, তুইও আমাকে সাহায্য করবি। কেমন খেললাম তোর সাথে মাইন্ড গেম। রাফি রিলোড দেওয়া পিস্তলের ট্রিগার চাপ দিবে, তখনই একটা স্নাইপারের লাগলো। স্নাইপারের বুলেটে এসে রাফির পিস্তলে লাগে। রাফির হাতের পিস্তলটা খানিকটা দূরে যেয়ে পড়ে। সবাই অবাক, কোথা থেকে স্নাইপারের বুলেট এসে লাগলো আর মেহরাবকে বাঁচিয়ে দিল। মেহরাব জোরে জোরে হাসতে থাকে। হঠাৎই যেন জায়গাটা নিস্তব্ধ হয়ে গেছে। রাফি যে রাজের বাঁধনটা খুলে দেয়, কেউ কিছু বলে না। রাজ কোনো মতে বসা থেকে উঠে দাঁড়ায়, চোখে মুখে তার ক্লান্তি ছেয়ে গেছে। রাফির পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে তার থেকে একটা সিগারেট রাজের ঠোঁটে দেয়। লাইটার দিয়ে সিগারেটে আগুন জ্বালায়। কোথা থেকে যেন স্নাইপার চালানো হচ্ছে। স্নাইপারের বুক কাঁপানো আওয়াজে চমকে উঠে সবাই। স্নাইপার 2টা বুলেট এসে লাগে পাশের AK-47 নিয়ে দাঁড়ানো 2টা বডিগার্ডের কপালে। ফারহাদ, সালমান, মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির দিকে চেয়ে দেখে রহস্যময় ছেলেটা কেমন যেন উৎফুল্ল ভঙ্গিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। চারপাশে পিনপন নীরবতা বিরাজ করছে। দূর থেকে দেখা যাচ্ছে একটা ব্ল্যাক কালারের গাড়ি এদিকেই আসছে। গাড়িটা এসে মেহরাবের পাশে দাঁড়ায়। সবাই আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে গাড়িটির দিকে। গাড়ি থেকে একটা আগন্তুক নামে, যার পরনে সাদা কালারের একটা কোট, লম্বা হুডওয়ালা টুপি, মুখে সিগারেট ঝুলছে। বড় টুপিটার জন্য মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। গাড়ি থেকে আর একটা আগন্তুক নামে, যার পরনে মাফিয়া ব্যান্ডেল। একই রকম ভঙ্গিতে হেঁটে রাজদের সামনে এসে দাঁড়ায়। কেউ বুঝতে পারছে না কারা এই আগন্তুক আর এখানে কি উদ্দেশ্যে এসেছে। নিঃশব্দ পরিবেশে শুধু শোনা যাচ্ছে উপস্থিত মানুষগুলোর ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দ। নীরবতা ভেঙে দ্বিতীয় আগন্তুকটা মাথা থেকে হুডওয়ালা টুপিটা সরায়। আগন্তুকটাকে দেখে রাফি জোরে বলে, রিয়াজ তুই? আমি। এসে গেছে আমার ছোট ভাই, এবার খেলাটা খেলতে আমার দারুণ মজা হবে। রাফির কথা শুনে রিয়াজ হাসে। রাফিন ভাই, আমি তোর জন্য আসিনি, এসেছি ছোট একটা মাইন্ড গেম খেলতে। সব সময় তোমাদের সাথে কাজ করেছি, দেখেছি তোমাদের মাস্টার মাইন্ড গেম কত সূক্ষ্মভাবে খেলো। সবাই তোমাদের নাম শুনলে ভয় পায়, কিন্তু আমাদের কেউ মানে না। আমরা চাই ক্ষমতা, পাওয়ার, যেটা পেতে হলে তোমাদের সরাতে হবে। তাই ছোট একটা মাইন্ড গেম খেলতে চলে এলাম। রিয়াজের কথা শুনে রাজ অবাক হয়ে বলে, রিয়াজ, ক্ষমতা লাগলে আমাকে বলতি, দিয়ে দিতাম, কিন্তু পিছন থেকে বেইমানিটা না করলেও পারতি। আমার সাথে শত্রুতা করিস না রিয়াজ। পিস্তলটা তোরই থাকবে আর লাশটাও তোরই পাওয়া যাবে। আমি আমার শত্রুকে খুবই কষ্ট দিয়ে মারি। রিয়াজের পাশে থাকা সাদা কোট পরা আগন্তুকটার অর্ধেক পোড়া সিগারেটটা মাটিতে ফেলে বলতে থাকে, মাইন্ড গেম, হ্যাঁ, কত বছরের অপেক্ষায় আজ আমার গেমটা সম্পূর্ণ হবে। মাস্তানি জগতে এর মাফিয়া কিং হতে চেয়েছি, কিন্তু কিছু বন্ধু নামক শত্রুর জন্য তা পারিনি। আজ আমার সেই আনন্দিক দিনগুলো চলে এসেছে। আজ হবে ফাইনাল মাইন্ড গেম খেলা। যে যত বেশি মাইন্ড গেম খেলবে তার হবে জয়, আর যে পারবে না তার হবে মৃত্যু। মেহরাবের কাছে আগন্তুকের গলার কণ্ঠ খুবই পরিচিত মনে হচ্ছে, তাই সে আগন্তুককে উদ্দেশ্য করে বলে, কে তুই আর কিসের মাইন্ড গেমের কথা বলছিস? আগন্তুকটা একটু শব্দ করে হেসে মাথার হুডওয়ালা টুপিটা সরায়।
মুখে ক্লিন শেপ দেওয়া, মুখটা শ্যামলা বর্ণের, ঠোঁটগুলো অনেক কালো মনে হয়, দিনের অনেক সিগারেট টানে। আগন্তুকের চেহারাটা দেখে কম বেশি সবাই অবাক হয়ে চেয়ে আছে। হাই গাইস, আই এম আনাফ, যাকে সবাই ঢাকার টপ বিজনেসম্যান আনাফ চৌধুরী বলে জানে। কিন্তু বিজনেস ছাড়া আমার একটা আলাদা জগৎ আছে, তা কেবল আমিই জানি। আনাফ সাহেব, আপনি এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি অবাক হয়েছিস মনে হয়? পৃথিবীতে মানুষের কাছে অসম্ভব বলতে কিছুই নেই। আমি মাফিয়া কিং হওয়ার জন্য দীর্ঘ 14 বছর ধরে মাইন্ড গেম খেলতে আসছি, কিন্তু হঠাৎ ওই রাফিন আর রাফসান নামক দুইটা ছেলে আমার সেই তৈরি করা সিংহাসন নিজের আয়ত্ত করে নেয়। সবাই আগ্রহের দৃষ্টিতে আনাফের দিকে চেয়ে আছে। কি বলতে চাইছেন আনাফ? আনাফ সবার দিকে তাকায়, দেখে সবাই তার দিকে আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে। আনাফ মুচকি এসে পকেট থেকে আর একটা সিগারেট বের করে টানতে থাকে। সেখানে এক প্রকার নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আনাফ সাহেব বলে, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার ভয়ে যাওয়ার শব্দ তত কম। আমি মাফিয়ার সেই সিংহাসনের বসার জন্য কত কষ্ট করেছি, বছরের পর বছর মাইন্ড গেম খেলেছি, কিন্তু হঠাৎ এই দুইটা ছেড়ে এসে আমার সব প্ল্যান শেষ করে দিয়েছে। আমার কাজের পরিমাণ অনেক ছিল, কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পরও আমি হাল ছাড়িনি। শুরু করলাম নতুন মাইন্ড গেম খেলা। যে খেলা শুরু করব আমি শেষও করব আমি। আজ সেই খেলার সমাপ্তি ঘটবে। কিরে রাফি, না মানে রাফিন, অবাক হয়েছিস আমার কথা আর আগমনে? এই রাফিন কখনো অবাক হয় না, কারণ রাফিন সব জায়গায় সঠিক মাইন্ড গেম খেলতে ভালোবাসে। আমি সত্যি জানতাম না যে তোর ভালো চেহারার ভিতর লুকিয়ে আছে এমন এক হিংস্র রূপ। কিন্তু আমি এখনো একটা বিষয় বুঝতে পারছি না, যে তুই আমাকে কিভাবে চিনতে পেরেছিস। তোদের সাথে ছোট একটা মাইন্ড গেম খেললাম। এখানে নুসরাত আমার নিজের মেয়ে না, সে আমার ওই কাছের এক বন্ধুর মেয়ে। আমার নিজেরই তো একটাই ছেলে, সেটা হলো রিয়াজ। এখনো শেষ হয়নি, আরও একটু টুইস্ট বাকি আছে। রিয়াজকে মাফিয়া টিমে ঢুকাই, বিশ্বাসের সাথে কিছুদিন ভালো কাজ করাই, তোরা রিয়াজকে তোদের সাথে নিয়ে নিলি, বেশ আমার কাজ শেষ। ভাবলাম তোদের মাস্টার মাইন্ডের সাথে আমিও একটু খেলি। ঠিক তেমনভাবে একটা গেম সাজাই। রিয়াজ খবর দেয় রাফিন আর রাজ কোনো এক মিশনে ঢাকায় এসেছে। আমি টার্গেট করি রাফিনকে। তাই তো সেই দিন সকালে আমার কিছু লোক দিয়ে আমার উপর হামলা করাতে বলি, যেটা দেখে রাফিন আমার সাহায্য করতে চলে আসে। আর আমি তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমার বাসায় থাকতে দেই। রাফিনের প্রতিটা পদক্ষেপ আমি লক্ষ্য করি, তার পিছু নিতে নিতে আজ গেমটা শেষ করে চলে এলাম। সবাই আনাফের কথা শুনে অবাক হয়ে যায়। ঢাকার একজন টপ বিজনেসম্যানের মাথায় এত কিছু ছিল, কেউ বুঝতেও পারছিল না। রাফি দাঁতে দাঁত চেপে বলে, রিয়াজ, বেইমানিটা না করলেও পারতি। আমার সাথে মাইন্ড গেম খেলতে ভালোবাসি, এর মানে এটা না যে তুই আমাকে তোদের মাইন্ড গেমের ঘুঁটি হিসাবে ব্যবহার করবি। আনাফ পকেট থেকে একটা পিস্তল বের করে দেখে বোঝা যাচ্ছে পিস্তলটা আগের থেকেই রিলোড দেওয়া। আনাফ পিস্তলটা রাজের দিকে তাক করে। কেউ কিছু বলার আগেই আনাফ পিস্তলের ট্রিগারে চাপ দেয়। বুলেটটা যে রাজের পায়ে লাগে। রাজ ব্যথায় কুঁকড়ে ওঠে। অতিরিক্ত ব্যথায় রাজ নিচে পড়ে যায়। এটা দেখে আনাফ জোরে জোরে হাসতে থাকে আর সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি অনেক মাইন্ড গেম খেলেছি, এবার একটু মাস্তানি টাইপের রক স্টার হয়ে গেলাম। এখানে সবাই সবার শত্রু। কেউ টাকা আর ক্ষমতার লোভে এসেছে, আবার কেউ প্রতিশোধের নেশায় এসেছে। সবার উদ্দেশ্য আলাদা আলাদা। এতদিন মাইন্ড গেমার হয়ে ভালো লাগতেছে না, তাই হাতটাকে ফ্রেশ করতে আমার হালকা মাস্তানি খেলা দেখাবে। রাফি চিৎকার দিয়ে গালি দিয়ে বলে, কুত্তার বাচ্চা, তুই এটা কি করলি? রাজকে গুলি করলি কেন? তোকে আজ আমি নিজ হাতে মারবো, কিন্তু এখন না। আমার এখন মাইন্ড গেম খেলার নেশা চেপেছে। তোদের সবার সাথে মাইন্ড গেম খেলতে চাই আমি। মাইন্ড গেম? এই খেলাটা খেলতে সময় পাবি না। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি খেলাটাকে এখনই শেষ করব। আনাপ কথাটা বলে রাফির দিকে পিস্তলটা তাক করে। ট্রিগারে চাপ দিবে, তখনই পাশ থেকে মেহরাব জোরে জোরে হাততালি দিতে থাকে। সবার দৃষ্টি এখন মেহরাবের দিকে। এতক্ষণ চুপ করে থাকা ব্যক্তিটা এখন শব্দ করলো, যেন ঘুমন্ত বাঘ হঠাৎ করেই জেগে উঠেছে। মেহরাব ঠোঁট থেকে সিগারেটটা বাম হাতে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যায়। মেহরাব সামনে যেয়ে একটু শব্দ করে বলে,
আনাফ, খেলাটা ছিল আমাদের, হঠাৎ করে তোর আগমন, এটা কিন্তু ঠিক না। আমাদের খেলা আমরা খেলবো, তুই চলে যা, এটা তোর জন্য ভালো হবে। শোন মেহরাব, একসময় তুই আমার বন্ধু ছিলি, কিন্তু তোর বেইমানির কারণে তুই আমার শত্রু হয়ে গেছিস। আজকের দিনটা কারো সামনে আসতো না, শুধুমাত্র তোর বেইমানির জন্যই এই অবস্থা। আমি বেইমানি করিনি, করেছিস তুই। কি হওয়ার জন্য তুই আমাকে মারতে চেয়েছিলি, তাই আমিও তোর সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি। সত্যি বলতে কি, তোকে আরো আগে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ তোর কারণে সময় নষ্ট হতো না। চাইলে তুই আজ আমাকে মারতে পারবি না। মেহরাবের কথা শুনে আনাপ তার রিলোডেড দেওয়া পিস্তলটা মেহরাবের দিকে তাক করে। এটা দেখে কেউ কিছু বলছে না, সবাই কেবল বোকার মতো চেয়ে আছে। আনাপ ট্রিগারে চাপ দিবে, তখনই দূর থেকে স্নাইপারের লাগানো স্নাইপার বুলেট এসে আনাপের ডান হাতের কবজিতে লাগে। আনাপের হাত থেকে গানটা পড়ে যায় মাটিতে। আনাপ বাম হাত দিয়ে ব্যথা কমানোর বৃথা চেষ্টা করে। মেহরাব শব্দ করে হাসতে হাসতে নিচে পড়া পিস্তলটা হাতে নিয়ে নড়াচড়া করতে থাকে। দূর থেকে কেউ আসছে, যার কারণে সামনের আলোগুলো বাধা পাচ্ছে। সবার দৃষ্টি সেদিকেই। কালো রকস্টার ড্রেসের, মাথায় কালো লম্বা টুপি, মুখে মাফিয়া মাস্ক, হাতে কালো কালারের AWM নিয়ে সবার সামনে দাঁড়ায়। মেহরাব ছাড়া সবাই আগন্তুকটাকে চেনার চেষ্টা করছে, কিন্তু কেউ আগন্তুকটাকে চিনতে পারছে না। সবার দৃষ্টি যখন আগন্তুকের দিকে, তখন মেহরাবের পাশে একে নিয়ে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের বুকে গুলি চালায়। হঠাৎ করে গুলি চালানোর শব্দে সবাই মেহরাবের দিকে তাকায়। মেহরাব একটু হাসে, একবার আগন্তুকটার দিকে চেয়ে জোরে জোরে বলতে থাকে, চলে এসেছে আমার খেলাবার, নিজেতে তৈরি করেছি আমি তাকে। মাস্তানির এই জগতে আমি মাস্টার মাইন্ড খেলতাম, আর মাস্তানি করতেছে। এই খেলাটা শেষ করে আমি আমার অপেক্ষা সমাপ্তি ঘটাবো। সবার অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আগন্তুকটার দিকে। বোঝার চেষ্টা করছে কে এই আগন্তুক, যাকে মেহরাব নিজের হাতে তৈরি করেছে। কিন্তু সবার চিন্তার চেতনা বৃথা যায়, কেউ চিনতে পারছে না তাকে। সবার এমন অবাক হওয়া চাওয়া দেখে আগন্তুকটা মুচকি হেসে মাথা লম্বা টুপিটা সরায়, মুখ থেকে মাস্কটা সরায়। আগন্তুকটাকে দেখে রাফির মুখ ফুটে বলে ওঠে, নুসরাত তুমি? ইয়েস, আই এম নুসরাত। মাস্তানি শহরের ছোট্ট একটা মাস্তান। ছোট থেকেই মাফিয়াদের স্টাইল আমার কাছে ভালো লাগতো, কিন্তু কখনো সামনে থেকে সেই ভয়ঙ্কর মাফিয়াগুলোর মুখ দেখতে পেতাম না। আজ আমার কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে, নিজ হাতে কিছু মাফিয়ার শিকার করব। কথাটা বলেই AWMটা রিয়াজের দিকে তাক করে। চোখের পলকে আগে নুসরাতের স্নাইপার থেকে একটা বুলেট যে রিয়াজের কপালটা ভেদ করে বাইরে চলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা আনাব যেন বিশ্বাসই করতে পারছে না নুসরাত এমন কিছু করবে। আনাব ভয় পেয়ে যায়। নুসরাত স্নাইপারটা রিলোড দিয়ে আনাফের দিকে তাক করে বলে, গেট রেডি ফর ডেথ মিস্টার আনাফ। আনাফ কথাটা শুনে ভয়ে একটা ঢোক গিলে বলে, নুসরাত, তুই তো আমার একমাত্র মেয়ে, তুই আমার সাথে এটা কিভাবে করতে পারিস? হাত থেকে গানটা নামা, আমার লেগে যেতে পারে। আমি জানি মিস্টার আনাফ, আপনি আমার বাবা না। আমার বাবার নাম শামীম আহমেদ, যে একসময় আপনার অতি কাছের বন্ধু ছিল, কিন্তু আপনি আমার বাবার সাথে বেইমানি করে মেরে ফেলেছেন। আমাকে ছোট থেকে নিজের মেয়ে হিসেবে লালিত পালিত করেছেন। আমি আজকের এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আজ তো এসে গেছে। নুসরাত মামুনি, এগুলো মিথ্যা কথা। আমি তোমার আসল বাবা, তুমি আমার নিজের মেয়ে। আনাফ, তুই মিথ্যা বলিস না কেন? বাঁচাতে পারবি না তুই। মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস তুই, এখন সত্যিটা বলে দে। কি সত্যি বলবো আমি? এটা যে আমি শামীমকে মারিনি। নুসরাত শোন আমার কথা, তোর বাবাকে মেরেছে। আনাফ আর কোনো কথা বলতে পারে না। নুসরাতের হাতে থাকা স্নাইপার থেকে একটা বুলেট বের হয়, যেটা গিয়ে আনাফের গলায় লাগে। পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। আশেপাশে শোনা যাচ্ছে মানুষগুলোর নিঃশ্বাস ছাড়ার শব্দ। এবার নুসরাত বলে, মেহরাব সাহেব, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া শেষ। এবার আপনার খেলাটা শেষ করার পালা। কাকে শেষ করতে হবে? মেহরাবের হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে চলে এসেছে। একটা জোরে টান দিয়ে ধোঁয়াগুলো নিরবিচ্ছিন্ন মুক্ত বাতাসে ছেড়ে দেয়। তিনি এবার বেশ গম্ভীর গলায় বলতে থাকে, গেম খেলা শেষ, কিন্তু অ্যাকশন তো এখনো শুরু হবে। নুসরাত আমার মাইন্ড গেমার সেই মাস্তান। রাফিয়া দেরি করতে চায় না। পায়ের কাভারের
পয়েন্টের থেকে ছোট্ট পিস্তলটা বের করে একটা গুলি করে বুলেটটা যে নুসরাতের বাম হাতে লাগে। নুসরাতের হাত থেকে এডওয়েমটা নিচে পড়ে যায়। রাফি হাসতে হাসতে বলে, তোদের খেলা খেলতে খেলতে আমার সময় নষ্ট করে ফেলেছিস। আমি আর বেশি টাইম নষ্ট করতে চাই না। এখানে যত সময় নষ্ট হবে মৃত্যু তত তার কাছে হানিয়ে আসবে। মাস্তানির জগৎটা শুধু রক্তের খেলা। এখানে সবাই রক্তের নেশায় মেতে উঠে। যার পিস্তল থেকে যত তাড়াতাড়ি সঠিক নিশানায় বুলেট বের হবে সেই বেঁচে যায়। যারা পিছন থেকে মেরে দেয় তারা লুজার না, তারাই আসল মাস্তান। সবার পাশে দাঁড়িয়ে থাকা সালমান একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। এবার সে একটু সামনে যেয়ে বলতে থাকে, তোদের এই বিরক্তিকর কাহিনী আমার কাছে ভালো লাগতেছে না রে। আর মাফিয়া কিং হতে চাই, এখন তোদের কাউকে বাঁচিয়ে দিব না। সালমান কথাটা বলে কোমরের পেছন থেকে একটা পিস্তল বের করে চোখের পলকে আগে 2টা গুলি করে। প্রথম বুলেটটা যে নুসরাতের কপালে লাগে। গরম বুলেটে নুসরাতের নরম চামড়া ভেদ করে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয় বুলেটটা যে সোজা মেহরাবের ডান পায়ে লাগে। মেহরাব ব্যথায় চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। সবাই অবাক সালমানের এমন কাণ্ডে। সালমান নিচে পড়ে থাকা সিগারেটের প্যাকেট আর লাইটারটা হাতে নিয়ে তার থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। মনের সুখে বড় করে একটা টান দিয়ে বলে, আমি জানি মেহরাব মাফিয়া কিং হওয়ার জন্য আমাকে আর ফরাদকে ব্যবহার করেছে। মেহরাব বেমানি করে আমাদের দুইজনকে মেরে দিবে, তাই নিজ হাতে গুলিটা করলাম তাকে। সালমান, তুই এটা কি করলি? আমি রাফিন আর রাজকে মেরে তোকে মাফিয়া কিং বানিয়ে দিতাম, তবে কেন তুই পিছন থেকে আমার সাথে বেমানিটা করলি? হা হা হা, পিছন থেকে মারাটা আমার স্টাইল, তাও আবারও ছোট থেকে। পরিবেশটা থমকে গেছে সালমানের অবাক করা কাণ্ডে। রাফি আর রাজ জানে সালমান সবার সাথে বেইমানি করে, কিন্তু সবার সামনে এভাবে বেইমানি করবে ভাবাচ্ছে দুজনকে। রাজ এতক্ষণ মাটিতে পড়ে ব্যথায় কাতরা ছিল, কিন্তু এখন উঠে 2 হাঁটু ভাঁজ করে বসে হাতে একটা পিস্তল নাড়াচাড়া করছে। সবার দৃষ্টিটা এখন রাজের দিকে। এবার রাজ শব্দ করে হেসে বলে, মাফিয়া শহরে রাফিয়ানের শত্রু থাকবে, তাই বলে কি শত্রুকে কিছু না বলে ছেড়ে দিব? আমি শত্রুর সামনে নিজেকে দুর্বল করি, কারণ হলো শক্তিশালী শত্রু কখনো দুর্বলকে মারে না। আমি চান্স দিতে নয়, চান্স নিতে ভালোবাসি। আমার মাইন্ড গেম খুবই আলাদা টাইপের। আমি কাউকে কপি করে মাইন্ড গেম খেলি না, নিজের মতো করে গেম সাজাই, আর সেটা জিতেই বাড়ি ফিরি। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ফারহাদ এবার রেগে কথাগুলো বলতে শুরু করে, সালমান, এই শালাকে আগে মারার দরকার, বেশি কথা বলে ফেলেছে কিন্তু। ফারহাদের কথা শেষ হওয়ার সাথে সাথে রাজ একটা গুলি করে। বুলেটটা যে ফারহাদের বুকের বাম পাশে লাগে। ফারহাদ বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। মুরগির বাচ্চার মতো করে হাত পা নাড়াচাড়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে সালমানের হাতে থাকা পিস্তলটা রাজের দিকে তাক করে, জোরে জোরে বলতে থাকে, এই কুত্তার বাচ্চা, তুই কি করলি? এটা ফরহাদকে মেরে দিলি কেন? তোকে আমি এখনই শেষ করব। আমার গেম খেলা এখনো শেষ হয়নি, আর একটা খেলা দেখবি, দেখ তাহলে। রাজ কথাটা বলে শেষ করার সাথে সাথে আশেপাশের সব বডিগার্ডগুলো নিচে পড়তে থাকে। কোথা থেকে যেন সাইলেন্সার লাগানো স্নাইপার চালানো হয়েছে, যার কারণে কারো কপালে কারো বুকে এসে বুলেটগুলো পতিত হচ্ছে। সালমান, তুই আমাদের সাথে বেইমানি করেছিস, সেটার কঠিন শাস্তি তুই এখন পেয়ে যাবি। রাজের কথা শুনে সালমান ভয় পেয়ে যায়, পেছনে তাকিয়ে থাকে। রাফি হাতে গানটা নিয়ে সালমানের চুলগুলো ধরে সালমানের মুখটা হাঁ করিয়ে পরপর 3টা গুলি করে। সবগুলো বুলেট সালমানের মুখের ভেতরে খরচ হয়। রাফি উঠে এসে মেহরাবের সামনে দাঁড়ায়, আর রাজ কোনো মতে পড়ে থাকা চেয়ারটা টান দিয়ে পায়ের উপর পা তুলে বসে একটা সিগারেট জ্বালায়। রাফি মেহরাবের মাথা বরাবর পিস্তলটা তাক করে। পিস্তলের ট্রিগার চাপ দিবে, তখনই 2টো ব্ল্যাক কালারের বাইক এসে থামে তাদের সামনে। বাইকের হালকা ধাক্কায় রাফির হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। রাফি তার ডান হাতে হালকা ব্যথা পায়। বাইক থেকে আগন্তুক 2টো নামে, পরনে তাদের মাফিয়া রকস্টার কালো জ্যাকেট। এবার আগন্তুক 2টা নিজেদের জোকার মাস্ক খুলে ফেলে। রাফি আর রাজ আগন্তুক 2টোর চেহারা দেখে বলে, রিমি যে মেহরাবের সামনে দাঁড়ায়। মেহরাব নিচে হালকা করে 2 হাঁটু ভাঁজ করে বসার চেষ্টা করে, হাহা করে হাসতে হাসতে বলে, এসেছে আমার মেয়ে,
এখন তোদের সব কটাকে মেরে শেষ করে দেবে। মেহরাবের কথা শুনে রিমি মুচকি হেসে বলে, আজ আমি তোমাকে বাঁচাতে আসিনি বাবা, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। মানে? তুমি আমাকে মিথ্যে একটা গল্প শুনিয়েছিলে যে আমার মাকে তোমার বড় ভাই মেরেছে, কিন্তু আমি তোমার গোপন ডায়েরিটা পড়ে সব জেনে গিয়েছি। আজ আমি সেই প্রতিশোধ নেব। মা, এটা মিথ্যে কথা। মেহরাব আর কথা বলতে পারে না। এর আগেই রিমি পেছন থেকে 2টা পিস্তল বের করে গুলি করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত বুলেট শেষ হয় ততক্ষণ পর্যন্ত গুলি করতে থাকে। মেহরাব ফ্যাল ফ্যাল করে আছে আকাশের দিকে। রিমি পিস্তল 2টা নিচে ফেলে দিয়ে রাজদের কাছে আসে। রিমি যে রাজের পাশে দাঁড়ায়। জান্নাত রাফির পাশে এসে হাঁটু ভাঁজ করে রোমান্টিকভাবে প্রপোজ করা স্টাইলে বসে বলতে থাকে, জীবনটা অনেক সুন্দর। যদি কারো ভালোবাসায় এ জীবন পূর্ণতা পায়, যদি কেউ তোমার কষ্টটা ভাগ করে নিতে চায় আর আমি তোমার কষ্টগুলো নিতে চাই, আমার সকল আনন্দ তোমার মাঝে বিলিয়ে দিতে চাই, ভালোবেসে সারা জীবন ভালোবাসায় বেঁধে রাখবো। যদি একটি বার সাড়া দাও, বিধাতাও কষ্ট পাবে যদি তুমি আমার না হও। জীবনে মরণে বেঁধে রাখিব প্রিয়তম জনম জনম ধরে, সখা যদি হাত দুটি বাড়াও। ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি। যদি শয়নে স্বপনে তাকে নিয়েই হৃদয় মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি তোমায় ভালোবাসি। যদি অনুমতি দাও, সারা জীবন ভালোবাসতে চাই। ভালোবাসি রাফি, অনেক অনেক ভালোবাসি তোমাকে। শুরু হয়ে যায় বৃষ্টি। রাফি জান্নাতকে নিচ থেকে উঠে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে। এটা দেখে রাজ ও রিমি মুচকি হেসে দুজনকে ভালোবাসার আবেশে জড়িয়ে ধরে।